সবাইকে স্বাগতম জানাচ্ছি স্থিতিবিদ্যার 4 নম্বর লেকচারে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেকচার, অর্থাৎ তোমরা যদি প্রথম যেই লেকচারটা ছিল ওটা সব মিস করে থাকো তা অসুবিধা নাই, ওইখান থেকে একটু কোশ্চেন কমই আসে, বাট পরের 3টা লেকচার তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই 3টা থেকেই তোমার দেখবা যে এডমিশন টেস্টে এবং দেখবা বোর্ড পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে আর কি সাধারণত। আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের মোমেন্ট বা হচ্ছে আমরা বলি যে ঘূর্ণন ক্ষমতা, ঠিক আছে, অনেক কিছু নাম দিয়ে পড়ি এটাকে। আর এটা হচ্ছে তোমরা কিন্তু ফিজিক্সেও পড়ছো আর কি, হ্যাঁ, ফিজিক্সে এই নিউটন মেকানিক্সে কিন্তু ছিল। আচ্ছা, সো দেখো মোমেন্ট বা ভ্রামক বা হচ্ছে আমাকে ঘূর্ণন ক্ষমতা, রাইট? সো এটা আসলে কি? এটা হচ্ছে যে ধরো আমরা তো সবাই দরজা তো খুলি, রাইট? সো দরজা খোলার সময় কি হয় যে আমরা এক মাথায় বল প্রয়োগ করে এক মাথা থেকে ওইটা ঘুরে আসে। সো মোমেন্ট ওইটা আসলে মোমেন্ট, হ্যাঁ, ঘূর্ণন ক্ষমতাটা আসলে মোমেন্ট। সো এটা হচ্ছে যে কোন একটা অনড় বস্তু একটা অক্ষের সাপেক্ষে যখন ঘুরে আর কি। আচ্ছা, আমরা যদি এরকম দেখাই, দেখো যে ধরা যাক যে এখানে দেখো এখন, সো ধরো এইটা একটা হচ্ছে আমাদের একটা অনড় বস্তু, এইটা ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা অক্ষ বা একটা অনড় বস্তু এখানে আছে। এখন ধরো যে এইটার সাথে যদি আমরা আরেকটা বস্তুকে এখানে যদি রাখি, ধরো যে আমরা এইখানে যদি আরেকটা বস্তুকে রেখে দেই, ফর এক্সাম্পল ধরো এইটা এখানে রাখলাম এরকম করে, ঠিক আছে, এরকম করে এখানে রাখলাম। সো রাখার পর দেখো আমরা যদি এখানে ঠেস দিয়ে রাখি এরকমের, হ্যাঁ, যদি এরকম হেলান দিয়ে রাখি, ফর এক্সাম্পল ধরো এই যে কলমটাকে আমরা এখানে রাখছি এরকম যদি রেখে দিই এখানে, তো রাখার পরে আমরা হচ্ছে যে এই দূরত্বটা এখানে নাম দিলাম, এটা হচ্ছে আমাদের একটা ক্যাপিটাল এল, এই দূরত্বটা এটা আমাদের ক্যাপিটাল এল, এখান থেকে এইটুকু কত ক্যাপিটাল টোটাল লেন্থ যেটা আর কি এখানকার, সেটা কত এখানে দিলাম, আমরা দিলাম ক্যাপিটাল এল। এখন আমি যদি ধরো যে এই 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 রডটার বা এই যে একটা বস্তু, এটা যদি এইখান বরাবর একটা বল প্রয়োগ করি, এইখান বরাবর একটা বল প্রয়োগ করি, দেখো যে এখানে বল প্রয়োগ করি এই বরাবরে, এখানে যদি বল প্রয়োগ করি, সো সেটা হচ্ছে আমাদের এই যে মূল বিন্দুটা, এই মূল বিন্দু থেকে এল দূরত্বে বা ডি দূরত্বে আমরা বল প্রয়োগ করবো এইখানে, ঠিক আছে, এটা কি আমাদের ডি দূরত্ব। তো এইখানে আমরা যদি বল প্রয়োগ করি দেখো, তাহলে যেটা হবে এইটা কিন্তু এখন ঘুরবে আমাদের, হ্যাঁ, এই যে আমাদের যে বস্তুটা এইখানে আছে এটা কিন্তু এখন এখানে ঘুরবে। তো কি রকমে ঘুরবে দেখো, এটা আমাদের এখন ঘুরবে, ঠিক আছে, এটা এখন আমাদের এখানে কি হবে, ঘুরবে। সো এটা আসলে এখানে ঘুরতে চায়, সো সেটা আসলে কতটুকু ঘুরবে সেটা আমাদের নির্ভর করে ইএফ এর উপর এবং হচ্ছে আমাদের এই দূরত্বের উপরে। দূরত্ব যদি বেশি হয়, দেখো এখানে যদি আমাদের, যদি তুমি এখান থেকে দেখো তোমার যদি এখানে এটা যদি খুব বেশি লম্বা হয় তখন তোমার এখানে কি বেশি বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ তুমি যতটুকু ঘুরাতে চাও এখান থেকে তোমার সেই পরিমাণ এখানে বল প্রয়োগ করতে হবে। আমরা এখানে নাম দিলাম, এটা হচ্ছে আমাদের ধরো ও বিন্দু, এটা আমার এখানে ও বিন্দু, আমরা এখন এই ও বিন্দু সাপেক্ষে তার মোমেন্ট নিব। তো আমরা কি বলছিলাম যে একটা এখানে অনড় বস্তু কোন একটা অক্ষের সাপেক্ষে যতটুকু ঘুরতে চায় সেটাকে আমার এখানে কি ছিল, মোমেন্ট, ঠিক আছে। সো মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে দেখব যে এই ও বিন্দু সাপেক্ষে সে কতটুকু ঘুরবে। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি এখানে এই যে ও বিন্দু সাপেক্ষে ও এল এর যদি মোমেন্ট নেই, তাহলে এখানে লেখো যে ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, সো ও বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে, তো ও বিন্দুর সাপেক্ষে যখন আমি মোমেন্ট নিব তখন দেখো যে এর আসলে ঘূর্ণনের জন্য দায়ী কি কি। দেখো আমরা তো এইখানে দেখি যে ধরো যেটা মোটা মার্কার নিয়ে আমরা এখান থেকে, দেখো এইটা, সো এটাকে এখানে রেখে দিলাম এরকমই, রাখার পর এখন আমি যদি এখান থেকে বল প্রয়োগ করি, দেখো যে বল প্রয়োগ করতেছি সেটা আমাদের ঘুরতেছে, রাইট, এই দেখো বল প্রয়োগ করলাম এখন এরকম ঘুরতেছে আমাদের। তো এইটি আমার এখান থেকে আসলে নিতে হবে এখান থেকে। সো আমরা নিব এইখানে ও বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ, আমরা এই মাথায় বল প্রয়োগ করলাম। তো এটা কতটুকু ঘুরবে সেটার জন্য দেখো আমরা এখান থেকে বলতে পারি যে তার মোমেন্টটা হবে, মোমেন্টকে আমরা এখানে এম দিয়ে ডিনোট করলাম, তাহলে আমরা এখানে বলবো যে মোমেন্ট অফ পয়েন্ট ও, মোমেন্ট অফ পয়েন্ট কি ও, ও বিন্দু সাপেক্ষে তার ঘূর্ণন ক্ষমতা বা ঘূর্ণন প্রবণতা, এটা হবে আমাদের এফ এর সমানুপাতিক, অর্থাৎ আমি যতটুকু বল দিব এটা ঠিক ততটুকুই ঘুরবে। যেইখানে আমাদের ডিটা হচ্ছে স্থির, তাহলে লিখবো এখানে আমাদের ডি স্থির, ডি হচ্ছে আমার এখানে কি এখন স্থির। আচ্ছা, ডি স্থির থাকলো। এরপর দেখো যে
মোমেন্ট অফ পয়েন্ট ও আমরা বলছিলাম এটা আমাদের দূরত্বের সমানুপাতিক। দূরত্বের আমার এখানে সমানুপাতিক। আচ্ছা, তো দূরত্ব সমানুপাতিক হইলে তখন আমরা এখানে বলবো কি এখানে হচ্ছে আমাদের এখানে এফ স্থির। কি লিখবো এখানে আমাদের এফ স্থির। এফ হচ্ছে আমার এখানে কি স্থির, এফ হচ্ছে স্থির। আচ্ছা, এফ স্থির থাকলো। তো যদি আমরা এইখানে দুইটাকে একসাথে করে লিখি এখানে, সো তাহলে এখানে লিখবো যে মোমেন্ট অফ পয়েন্ট ও ইজ প্রপোর্শনাল টু এফ ইনটু কত ডি। এখন ধরো যে এই যে আমাদের 1 নিউটন মানের বল যদি আমরা হইতেছে একক দূরত্বে প্রয়োগ করি তখন আমার এখানে সমানুপাতিক ধ্রুবক যেটা আছে এর মান হয় যে আমার এখানে 1। তো দ্যাট মিন্স মোমেন্ট অফ পয়েন্ট ও ইজ ইকুয়াল টু কত এখানে এফ ইনটু ডি। এফ ইনটু ডি পাইলাম। তো এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে তার মোমেন্ট, ঠিক আছে, এই ক্ষেত্রে তার মোমেন্ট বুঝা গেল। এইটা হচ্ছে আমার এইখানে তার মোমেন্ট বা তার ঘূর্ণন ক্ষমতা। তো সে কতটুকু ঘুরবে সেটা কিন্তু আমার নির্ভর করতেছে এইখানে এফ এবং তার ডি এর উপরে, অর্থাৎ কত দূর থেকে আমি বল প্রয়োগ করতেছি এবং কত মানে বল প্রয়োগ করতেছি, ঠিক আছে। তারপর একটু কমন সেন্স, তুমি চিন্তা করো যে তুমি যদি তোমার দরজাটা যদি ধরো যে যেইখান থেকে ঘুরতেছে তুমি যদি ওইখানে বল প্রয়োগ করো, তোমার যেইখানে ধরো যে এইটাকে এরকম করে রাখার পরে আমি যদি এইখানে বল প্রয়োগ করি তখন এটা সহজে ঘুরানো যাবে না। বাট দেখো এই দূর থেকে বল প্রয়োগ করলে সহজেই ঘুরানো যায়। তো দেখো দূর থেকে বল প্রয়োগ করলে মোমেন্ট বেশি, আবার বেশি বল প্রয়োগ করলে মোমেন্ট কি আমার এখানে বেশি। সো মোমেন্ট নির্ভর করতেছে আমার কি এফ ইন্টু কি তার এখানে দূরত্ব, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। কি রকমের দেখো, সেটা হলো যে আমরা এখানে আসলে মোমেন্ট পাইলাম কি, এটা হচ্ছে যেই বলের কারণে ঘুরতেছে এবং এইটা কি আমাদের ওই তুমি যেই দূরে বলটা প্রয়োগ করতেছো তার মানে যে ডি বিন্দুতে, তাহলে ডি আসলে কি ছিল, ডি ছিল আমাদের তার লম্ব দূরত্ব। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে মোমেন্ট ইজ ইকুয়াল টু, দেখো যে মোমেন্ট ইকুয়াল টু, লেখো মোমেন্ট মোমেন্ট ইজ ইকুয়াল টু দায়ী বল, দায়ী বল, দায়ী বল ইন্টু কি আমাদের ওই দায়ী বলের লম্ব দূরত্ব। কি লিখবা, দায়ী বলের, দায়ী মানে যেই বলের জন্য ঘুরতেছে সেইটা, বা অ্যাপ্লাইড ফোর্স, দায়ী বলের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। এখন দূরত্বটা কিন্তু অবশ্যই মেজারমেন্ট করবা যেই বিন্দু সামনে ঘুরতেছে ওই বিন্দু থেকে মেজারমেন্ট করতে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের সহজ ফর্মুলা, ঠিক আছে। তাহলে কি লিখবা যে আমাদের হচ্ছে কি যে দায়ী বল ইন্টু ঘূর্ণন বিন্দু থেকে দায়ী বলের লম্ব দূরত্ব, এইটা হচ্ছে আমাদের মোমেন্ট। তো এখন ধরো যে যদি আমাদের এইখানে যদি ব্যাপারটা একটু পাল্টে যায়, পাল্টে যাওয়া মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরো আমাদের এইখানে এমন হইলো যে আমরা এখন এইখানে বল প্রয়োগ করবো, ঠিক আছে, সবই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, সব আগের মতোই থাকলো। কিন্তু ধরো আমরা এখন বলটা প্রয়োগ করব হচ্ছে এইখানে, দেখো আমরা এইখানে বল প্রয়োগ করব এই এই এফটাকে এখন আমরা এভাবে না প্রয়োগ করে আমরা যদি এইখানে দেখো আমরা এখানটা কাজ করতে পারি। কি হলো, ও আচ্ছা, ওকে। সো দেখো আমরা বলটা প্রয়োগ এখন আগের মতো করে খারাপ ভাবে করবো না, আমরা এটাকে একটা কোণে বল প্রয়োগ করব। কোণে বলতে হচ্ছে আমরা বলটাকে এরকম ভাবে প্রয়োগ করলাম, এরকম ভাবে। সো এরকম ভাবে একটা এফ বল প্রয়োগ করা হইলে দেখো তখন আমরা বলবো এটা হচ্ছে আমাদের কি ছিল, থিটা কোণ, তাই না, এটা ছিল আমাদের থিটা কোণ। তো এটা থিটা কোণ হলে দেখো এটা যদি আমার থিটা কোণ হয়ে থাকে, এটা যদি আমার থিটা কোণ হয়ে থাকে, এটা আমাদের এখানে ভাইয়া থিটা কোণ। সো এটা থিটা কোণ হইলে এর এখন দেখো বলার এখান থেকে উপাংশ পাবা, বলো তুমি কি পাবা, এখন দুইটা উপাংশ পাবা। তো তোমার একটা উপাংশ হচ্ছে এখন এই দিক বরাবর, যেটা আমরা বলবো এখানে এফ কস থিটা, কি বলবা, এফ কস থিটা। আরেকটা উপাংশ হচ্ছে আমাদের এই উপরের দিক বরাবর, যেটাকে আমরা কি বলবো এখানে এফ সাইন থিটা, কি বলবো আমরা এফ সাইন থিটা, এফ সাইন থিটা। অর্থাৎ যখন আমরা এখানে বলটা প্রয়োগ করলাম থিটা কোণে তখন আমরা এখানে বলের দুটো উপাংশ পাবো। একটা হচ্ছে আমাদের এখানে এফ কস থিটা, এটাকে আমরা এখানে এফ সাইন থিটা। তো কস থিটা কাজ করবে কোথায়, এই দিক বরাবর, আর সাইন থিটা কোথায়, উপর দিক বরাবর কাজ করবে, রাইট। কস থিটা আমাদের কোথায় কাজ করবে, উপর দিক বরাবরে, সরি সাইন থিটা উপর দিক বরাবর সাইন থিটা কাজ করবে। আর কস থিটা কোথায় আমাদের, কস থিটা হচ্ছে আমাদের এই দিক বরাবরে। আচ্ছা, তো এখন দেখো আমাদের আসলে মোমেন্ট কি ছিল, মোমেন্ট ছিল আমাদের যে যেই বিন্দুটার জন্য আমি যেই বিন্দুর জন্য মোমেন্ট নিব
আমাদের এইখানে কি লাগবে, মোমেন্ট অফ পয়েন্ট ও। কি লিখবো এখানে, মোমেন্ট অফ পয়েন্ট ও ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলছিলাম কি আমাদের লাগবে দায়ী বল। সো দায়ী বলটা কত এখানে এফ, কিন্তু এখন তার এফ নাই। এখন এইখানে আমরা তাকে উপাংশে যখন ভাগ করে ফেলছি তখন আমাদের মেইন ফোর্সটা থাকে না। মানে তুমি যদি একটা ভেক্টরকে যদি তার উপাংশে ভাগ করো তখন মূল ভেক্টরের অস্তিত্ব থাকে না, ঠিক আছে? তাহলে আমার কেন থাকে না, কারণ দেখো যে এই দুইটা উপাংশ মিলেই তোমার এইটা হয়, তাই না? তোমরা যারা এগুলা উপাংশ যখন যারা ভেক্টরে পড়ে আসে তারা ভালো করে বুঝতেছে হয়তো, যে এই দুইটা ভেক্টর মিলেই তোমার এই ভেক্টরটা। সো আমি যখন থেকে উপাংশে ভাগ করে ফেলছি তখন এটার অস্তিত্ব নাই। তার মানে আমার এইখানে এখন আছে কি এফ সাইন থিটা, কারণ এইদিকে মানে বস্তুটা ঘোরানোর জন্য এইটার কোনো আসলে এইখানে ইফেক্ট নাই, এফ কস থিটার কোনো ইফেক্ট নাই, আছে কার, এফ সাইন থিটার। তাহলে আমরা দায়ী বল হিসেবে কাকে নিব, নিব এফ সাইন থিটাকে। কাকে নিব এখানে আমরা, এফ সাইন থিটাকে। কাকে নিব এখানে আমরা, এফ সাইন থিটা, যে এফ সাইন থিটাকে নিলাম ইনটু আমাদের কি লাগবে এখানে, সেই ঘূর্ণন বিন্দু থেকে দায়ী বল লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব কত এখানে আমাদের ডি, ঠিক আছে? সেটাকে সাজা দিতে পারি আমরা এখানে যে এফ ডি সাইন থিটা, ডি সাইন থিটা। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের যে কোন একটা বিন্দুর সাপেক্ষে যখন আমরা একটা মোমেন্ট নেই তখন এই সিনারিটা আমাদের হয়ে থাকে এখানে। তো ধরো যে তোমার যদি একটা বস্তুর উপরে একই সাথে অনেকগুলো ফোর্স বা যদি দুইটা ফোর্স এইখানে ক্রিয়া করা হয় তখন আমরা কিভাবে নিব। সো মনে রাখবা তোমার এইখানে বিন্দু দুইটা থাকুক পাঁচটা থাকুক, তোমার আসলে কনসেপ্ট ওই একটাই যে দায়ী বল ইনটু কত, লম্ব দূরত্ব। দায়ী বল ইনটু কি আমাদের লম্ব দূরত্ব। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো আমরা এইখানে আরেকটা পেজ যদি এখান থেকে নেই, এইখান থেকে অ্যাড করে নেই, সমস্যা নেই। তো দেখো এইখানে আসলে আমাদের এখন কি হইতে পারে ঘটনাটা, ধরো এইখানটা আমাদের একটা রড দেওয়া আছে এরকমের, এখানে রড দেওয়া আছে আমাদের। আচ্ছা, এটা রড আমাদের, এটা রড। তো এর উপরে আমরা এখন যদি এখানে অনেকগুলো বল প্রয়োগ করি, এর উপরে আমরা এখন এইখানে অনেকগুলো বল প্রয়োগ করি, তাহলে দেখো যে তুমি একটা বল দিলা এইখান থেকে এই দিক বরাবরে, একটা বল দিলে এইখানে, ঠিক আছে, একটা বল দিলা, হ্যাঁ। তো তারপর ধরো তুমি এইখানে মানে এর উপরে তুমি অনেকগুলো বল প্রয়োগ করো, এখন তুমি যতগুলো পারো, এখানে পাঁচটা ছাড়া নেই, কোনো সমস্যা নেই। সো দেন তুমি এইখান থেকে এইদিকে একটা বল প্রয়োগ করলা, এখান থেকে এইটা বল প্রয়োগ করলা, ঠিক আছে। দেন হচ্ছে তুমি এখান থেকে এদিকে বল প্রয়োগ করলা, এই গেল তোমার তিনটা, এই চার, এই পাঁচ, এই ছয়, আর ধরো আমরা এখানে আট, এই সাত, এই সাতটা বল এখানে দিলাম আমরা। সো নাম দাও এগুলার এখন। তো নাম দিব কি, এটাদের আমাদের এ বিন্দু, এই বিন্দুটা আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা আমাদের ডি বিন্দু, এটা আমাদের হচ্ছে ই, আর এটা হচ্ছে আমাদের এফ, এটা আমাদের জি বিন্দু, এটা আমাদের কি জি বিন্দু। তো আমরা এটার নাম দিব এখানে, এটা হচ্ছে আমাদের এফ অন বল, এটা হচ্ছে আমাদের এফ অন বল, এফ অন বল, এটা হচ্ছে আমাদের এফ অন, এটা হলো আমাদের এফ টু, এটা হচ্ছে এফ থ্রি, এটা হলো এফ ফোর, এটা হলো এফ ফাইভ, এফ সিক্স, আর কত এখানে আমাদের এফ সেভেন। এখন মোমেন্ট যেহেতু তুমি নিবা এইখানে, সো দেখো আমরা এটা আসলে একটা ভেক্টর রাশি লিখতেছি, রাইট? আমরা এখানটা ভেক্টর রাশি লিখতেছি। তো তার দেখো মান এবং দিক দুইটাই থাকবে আমার এইখানে। তো মান এবং দিক তার দুইটা এখানে থাকে, তখন দেখো যে আমরা বলতে পারি যে এটা যখন বস্তু যখন ঘুরবে আমাদের, তো সে হইতেছে আমার এইখানে একবার ঘুরবে ঘড়ির কাঁটার দিকে আর একবার ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা ধরো তুমি এখানে এই যে সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিবা, বা ধরো বি বিন্দুর সাপেক্ষে তুমি এখানে মোমেন্ট নিবা, তুমি যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে পারো। তুমি ধরলা যে তুমি মোমেন্ট নিবা এখন এই মুহূর্তের জন্য এই সি বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে তুমি এখন মোমেন্ট নিতেছো এখান থেকে। তো সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে গেলে, বা তুমি ধরো এই যে এফ ফোর এর সাপেক্ষে নিবা, ঠিক আছে, তুমি ধরো এখানে এফ ফোর সাপেক্ষে ডি বিন্দুর সাপেক্ষে নিবা। আচ্ছা, তো আমরা এইখানে ধরো একটা জিনিস এইখানে লিখে ফেলি আগেই, যে আমাদের মোমেন্ট যেই বিন্দুর সাপেক্ষে নিতেছি সেই বিন্দুটা কোনটা, সেটা ডি বিন্দু। তাহলে এখানে লিখে ফেলো যে ডি বিন্দুর সাপেক্ষে, ডি বিন্দুর সাপেক্ষে, সাপেক্ষে তো ডি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট যদি আমরা এখানে নেই, দেখো তখন এখানে দেখো আমরা কি বলছিলাম যে এইখানে যারা যারা ঘুরবে, যে বলা যায় তার লম্ব দূরত্ব লাগবে। তাহলে যে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এফ ফোর, এফ ফাইভ, এফ সিক্স সবার জন্য সেইখানে ঘুরবে, ভালো কথা। তো
তো তুমি আপাতত এখানে ধরো সাইন টাইন কোথায় কি হবে সেটা তোমার বসানোর দরকার নাই, তুমি আপাতত এখানে লিখে ফেলো যে মোমেন্ট অফ পয়েন্ট ডি, মোমেন্ট অফ পয়েন্ট কত ডি ইজ ইকুয়াল টু, এখন দেখো যে এইটা ঘোরার জন্য আমার এইখানে কারা কারা আছে, এখানে হচ্ছে F1 আছে এবং লম্ব দূরত্ব এখানে ধরো এডি, তাহলে এখানে লিখলাম আমরা যে F1 ইন্টু কত এডি, ঠিক আছে। এবারে মাঝখানে কোনো সাইন ইউজ করলাম না, পরে ইউজ করবো আমরা। তারপরে আমার এখানে আছে F2 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে বিডি, বি ইন্টু ডি। আচ্ছা, এরপরে দেখো আমার এইখানে আছে হচ্ছে F3 ইন্টু কত আমার এইখানে সিডি। এবার হচ্ছে আমাদের F4 ইন্টু কত এখানে আমাদের, আচ্ছা F4 এর সাপেক্ষে 0, কারণ এটা লম্ব দূরত্বের সাপেক্ষে দূরত্ব কত 0। দেন হচ্ছে আমার এখানে F5, দেখলাম F5 ইন্টু লম্ব দূরত্ব হলো আমাদের ডিই। দেন হলো আমাদের এইখানে F6, কত আমার এইখানে F6, লম্ব দূরত্বটা কত এইখানে, সেটা হলো ডিএফ, ডি ইন্টু কত এফ, ডি এফ। দেন হলো আমার এইখানে F7, সরে এটাকে সামনে দিকে আমরা, ওকে। এখন লেখো কত এখানে আমাদের F7, রাইট, এই যে F7 ইন্টু হচ্ছে আমাদের ডিজি ইন্টু কত ডি ইন্টু জি। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে প্রত্যেকটা বল এবং তাদের লম্ব দূরত্ব। এখন এইখানে আমার সাইন গুলো কিরকম ইউজ করবো, আমার সাইন এইখানে নিয়ে আসতে যেতে অনেকগুলো বল। সো সহজ করে মনে রাখবা যে তুমি যেই বলটা যখন বিবেচনা করতেছো, ওই বলটা যদি তোমার ওই বস্তুটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, যদি এইখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরায় তখন এইখানে তুমি নিবা নেগেটিভ, আর যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরায় তখন নেবা এখানে পজিটিভ। কিরকমের দেখো, এই বলটার জন্য দেখো আমরা এখানে আগে থেকে লিখে নিব, আমরা এখানে আগে থেকে সাইন দিয়ে দেব যে আমাদের মোমেন্ট যদি এই দিকে হয়, যদি মোমেন্ট এই দিকে হয় তাহলে হবে এখানে কি প্লাস বিই, পজিটিভ হবে। আর মোমেন্ট যদি এই দিকে হয় তখন নেগেটিভ হবে। তার মানে এদিকে যতগুলো বলের জন্য ঘুরবে সবগুলোর জন্য পজিটিভ নিব। এবার দেখো যে, আচ্ছা তুমি এখন আপাতত বুঝতেছো না যে আমি কি পড়াইতেছি, রাইট, যখন ম্যাথ গুলো দেখবো তখন বুঝবো যে বইয়ে ম্যাথই করাইতেছি আলটিমেটলি। এটা তোমাদের বইয়ে নাই, হয়তো অনেক অনেক বই থাকে, অনেক বই থাকে না। আচ্ছা, এইবার দেখো তো আমরা ধরলাম এখানে যে F1, সো F1 এর জন্য দেখো যে এই বস্তুটা কোন দিকে ঘুরবে, F1 এর জন্য বস্তুটা কোন দিকে ঘুরবে। তো এই হচ্ছে আমাদের পেন, এটা এখানে থাকলো। এখন যদি আমি এদিকে একটা বল প্রয়োগ করি, দেখো এই যদি পেনটা আমার এখানে থাকে, যে ধরো এটা কি বড় হয়, একটু বড় আছে, তো দেখো এটা আমাদের একটা পেন, তো এরকম করে ধরো এখানে আছে। সো এখন তুমি যদি এদিকে একটা বল প্রয়োগ করো, এদিকে যদি বল প্রয়োগ এরকম করে বল প্রয়োগ করো, দেখো এটা কোথায় ঘুরতেছে, এটা এদিক ঘুরতেছে, এটা কিন্তু আমাদের আলটিমেটলি এখন এদিকে ঘুরবে, এরকম এদিক ঘুরবে এরকম করে, তাই না? তুমি যখন এখানে বল দিবে এর উপরে, এই বস্তুটা যদি বল দিবে তখন এটা আমাদের এরকম করে মাথাটা ঘুরে যাবে। তো দেখো এটা কোন দিক, কোথায় ঘুরতেছে, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছে, তাই না? কিন্তু আমরা বলছিলাম এটা আমি উল্টো দিকে নিব। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তখন আমি হচ্ছে তাকে কি নেবো, এখানে নেগেটিভ বসাই দেবো। তার মানে এর জন্য কি হবে, এখানে আমাদের নেগেটিভ হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই F2 তোমার এই বস্তুটাকে, এই যে এরকম আছে আমার এখানে বস্তুটা, তো এটা এখানে বল দিয়ে এইটা হচ্ছে নিচের দিকে বল প্রয়োগ করতেছে, সো এটা নিচের দিক ঘুরে এরকম নিচের দিক ঘুরে। আমার এটা কিন্তু আমার এই দিক ঘুরে এখন, এরা আমার কি করবে, এই যে দেখো এখানে থাকলে এরা আমার এই দিক ঘুরে এখন, যা এরকম থাকবে। তো এটা আমার এখন দেখো এই যে এরকম যদি থাকে বল প্রয়োগ, এখন এদিক ঘুরবে, নিচের দিক ঘুরবে, নিচের দিক ঘুরবে। সে নিচের দিক ঘুরলে তার মানে আমার এদিকে ঘুরতেছে, দ্যাট মিন্স এটা হবে কি আমার এখানে পজিটিভ, ঠিক আছে। F3 দেখো এটা আমার কি যে উল্টো দিক ঘুরতেছে, সো নেগেটিভ। আর F4 যেটা, ওটার জন্য তুমি পজিটিভ নেগেটিভ যাই দাও, কোনো সমস্যা নাই, যেহেতু এটা জিরোই আলটিমেটলি। F5 দেখো তো কোথায় ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, সো F5 এর জন্য কি হবে, নেগেটিভ হবে। F6 এটা দেখো উল্টো দিক ঘুরতেছে, সো এদিক ঘুরবে, এরকম এদিক ঘুরবে, সো এদিক ঘুরলে সেটা হবে কি, সেটা হবে পজিটিভ। তাহলে F6 এর জন্য কি হবে, পজিটিভ নিলাম এখানে। F7 এদিক ঘুরতেছে, এই যে এদিক ঘুরতেছে, তাহলে এটা কি হবে, মানে এখানে নেগেটিভ হবে। সো দেখো এই যে তোমার F1, তোমার এই যে F1 এবং হচ্ছে আমাদের এইখানে F6, F1 এবং F6,
তারা কিন্তু একই ডিরেকশনে আছে, তারা এখানে একই ডিরেকশন আছে। বাট দেখো এর জন্য হয়েছে আমার এখানে নেগেটিভ F1 এর জন্য, আর F6 যেখানে আছে সেখানে আমার কি হয়েছে পজিটিভ হয়েছে। তার মানে তোমার যদি এখানে একই দিকে বল প্রয়োগ করা হয় তাহলে মোমেন্ট যে সবসময় নেগেটিভ বা মানে মোমেন্ট যে একই আসবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? কারণ দেখো যে যেই বিন্দু সাপেক্ষে ঘুরবে তার উপর ডিপেন্ড করে আমাদের মোমেন্ট নিতে হবে। এখন ধরো তুমি এখানে নিলা কি রকমের, তুমি এখানে নিলা হচ্ছে যে তুমি যদি বলের ডিরেকশন দেখে নাও, যে যেহেতু আমাদের এই বলটার জন্য ঘুরতেছে, তো যেহেতু বলগুলোর আমার ডিরেকশন একই দিকে আছে তাহলে হয়তোবা এর জন্য সবগুলোর জন্য সেম হবে না, বলের দিক একই হলে তাদের মোমেন্ট সেম হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো যে যদি আমরা এখানে দুইটা দুইটা বল নিতাম এখানে, ধরো আমরা এখানে দুইটা যদি বল নিই, ধরো এইটা আমাদের বস্তু আছে এখানে, এই বস্তুটার উপরে ধরো এইটা আমাদের বস্তু, এই যে এইটা, ঠিক আছে, এটা আমাদের বস্তু, এই যন্ত্রণা কই যাস, এটা আমাদের বস্তু। তো এই বস্তুর উপর এখন আমরা দুইটা বল প্রয়োগ করবো, এখানে একটা হচ্ছে আমরা এদিক বল দিলাম এই যে সোজা, আর একটা ধরো আমরা এখান থেকে এদিকে বল দিব, এখন এদিকে বল দিলাম, এদিকে বল দিলাম, দুইটা বল দিলাম এখানে। সো এইটা হচ্ছে আমাদের ধরো, এটা হচ্ছে আমাদের ধরো F1 বল, আর এটা ধরো কত, এই হচ্ছে আমাদের F2 বল। এই দুইটা বল। তো এই বস্তুটাকে ধরো আমরা যে এটা হচ্ছে আমাদের এই বিন্দুর সাপেক্ষে ঘুরবে, এই বিন্দুর সাপেক্ষে সে ঘুরবে এখানে। এই বিন্দুটা কোনটা, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা কি আমাদের ও বিন্দু। তো এটা হলো আমাদের এ, এটা হলো বি, এবং এটা কি আমাদের ও বিন্দু। তো এই দূরত্বটা কত এখান থেকে, এটা ধরো আমাদের এখান থেকে ধরো ও এ, এটা আমাদের ওবি। সো আমরা যদি এখন ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই এইখানে, কোন বিন্দুর সাপেক্ষে, আমাদের ও বিন্দুর সাপেক্ষে। সো দেখো এইখানে আমরা ছোট করে নিলাম এইখানে। সো ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট কত হবে? তাহলে দেখো এম অফ পয়েন্ট ও ইজ ইকুয়াল টু, দেখো একটা জিনিস, তুমি যেই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিতেছো তার মানে এইখানে আমরা বলতে পারি যে এই বিন্দু সাপেক্ষে মোমেন্টটা নিব, এই বিন্দু মোমেন্ট কত, জিরো, এবং সবসময় মনে রাখবো যে নিট মোমেন্ট ইকুয়াল টু কত, জিরো। নিট মোমেন্ট ইকুয়াল টু কত, জিরো। আচ্ছা, তোমার এটা জিরো হবে আমাদের, রাইট? আচ্ছা, তাহলে দেখো এইখানে কি আছে, এখানে আছে আমাদের F1 ইন্টু কত, এই যে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা, সেটা কত এখানে ও এ। তাহলে লিখবো আমরা এখানে F1 ইন্টু ও এ। এখন দেখো এটা আমাদের যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, তাহলে এর আগে কি দেবো, একটা নেগেটিভ সাইন দেবো আমরা এখানে, একটা এখানে কি দেবো, নেগেটিভ সাইন দেবো, একটা এখানে নেগেটিভ সাইন দেবো, সেটা নেগেটিভ। আচ্ছা, এরপরে দেখো এই বলটা, এই যে এই বলটা দেখো এই একই দিকের বল, তাই না, দুজনে কিন্তু একই দিকের বল। দেখো এর জন্য সে যখন এদিক ঘুরে তখন হয় নেগেটিভ, বাট এইটার জন্য যখন দেখো এই মাত্র যখন বল প্রয়োগ করে তখন এটা এদিক ঘুরে তখন হয় পজিটিভ। তাহলে কি হবে প্লাস F2 ইন্টু কত, বিও, কত এখানে আমাদের বিও। আচ্ছা, সো এইবার দেখো আমরা জানি এই মোমেন্ট কত হবে, এটা কিন্তু জিরো হবে কারণ নিট মোমেন্ট জিরো, বা এই বিন্দু সাপেক্ষে ও বিন্দু সাপেক্ষে ওর মোমেন্ট কত, জিরো। তাহলে জিরো ইজ ইকুয়াল টু মাইনাস F1 ইন্টু ও এ প্লাস F2 ইন্টু কত এখানে আমাদের বিও, ইন্টু কত, বিও। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে দেখো যে F2 ইন্টু বিও ইজ ইকুয়াল টু F1 ইন্টু কত, ও এ। এখন যদি তুমি এখানে কোথাও দেখো যে তোমার একই দিকের বল দুইটা প্রয়োগ করা হয়েছে, একই দিকে দুইটা বল যদি কোনো বস্তু প্রয়োগ করা হয়, একই দিকে ক্রিয়ারত দুইটা বল যদি কোনো বস্তুর প্রয়োগ করা হয়, অ্যাপ্লাই হয়, তখন আমরা বলতে পারি যে দ্বিতীয় বল বা প্রথম বল এটা লম্ব দূরত্ব, মানে ঘূর্ণবিন্দু থেকে লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু কত, প্রথম বল বা দ্বিতীয় বল ইন্টু ঘূর্ণ অক্ষ থেকে ওই প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোমেন্টের একটু বেসিক আলোচনা। এইটা তুমি বুঝতে পারলে ম্যাথ তোমার জন্য কোনো ব্যাপার না, ম্যাথ তো জাস্ট তুমি এইগুলো অ্যাপ্লিকেশন করবে আর এই, আর তো কিছু না। আচ্ছা, তো দেখো প্রথম ম্যাথটা হচ্ছে এখানে এখন লোক নেবে, একজন লোক, এটা কি হবে, একজন, তো একজন লোক একটা লাঠিকে
একজন লোক একটা লাঠিকে তার কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে, এর এক প্রান্তে একটি বস্তু বহন করে। যদি বস্তুটা ডাব্লু ওজন এবং তার কাঁধ হতে বস্তু ও হাতে দুই যথাক্রমে এ এবং এক্স হয়, এ এবং কি হয় এক্স হয়, তবে দেখাও যে তার কাঁধের উপর চাপের পরিমাণ হবে পি ইজ ইকুয়াল টু এত, পি ইজ ইকুয়াল টু এত দেখানো লাগবে। আচ্ছা, আমি তোমাদের একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই, তার একটা লাঠি নিয়ে আসি বড় আকারের, তাহলে তোমার কেউ দেখাও একটা, আমি টাইম তোমার আমি পজ করে চলে যাই। দুঃখিত, অনেক খুঁজলাম কিন্তু লাঠি পাইলাম না, ঝাড়ু পাইছিলাম তো প্রথম ঝাড়ু নিয়ে আসতে, যাই হোক ঝাড়ু দরকার নাই, সামনে একটা স্কেল পাইছি, এটা দিয়ে দেখাই। দেখো, তো সেটা হচ্ছে স্কেলটা সামনে নিয়ে আসি, আচ্ছা এটা দেখো। তো এইটার ধরো যে তুমি এই যে এক মাথায় একটা বোঝা বা বস্তু ঝুলানো আছে, এটা এক মাথায় বস্তু ঝুলানো আছে। তো সাধারণভাবে দেখো যে যদি একটা লাঠির এক মাথা যদি আমরা এইখানে বস্তুকে ঝুলাই দেই, এটা লাঠি আমাদের, ঠিক আছে, এটা লাঠি আমাদের। তো এই লাঠিটার যদি আমরা এই মাথায় কোনো বোঝা বা বস্তুকে ঝুলাই রাখি এরকমের, বা ধরো যে আগেটা এখানে গোল্লা দাও, ঠিক আছে, এরকম একটু আঁকাও, ঝুলাই রাখো এরকমের। সো এখানে কি আছে আমাদের ডাব্লু ওজন এখানে আছে আমাদের। তো এখন দেখো যে যদি তোমার এইখানে কাঁধ থাকে, মানে ধরো যে যদি আমি এটাকে এরকম করে রাখি, এরকম করে, তো এই পিছনে যদি পিছনে যদি এখানে বল প্রয়োগ করা হয়, মানে কিছু ঝুলাই দেওয়া হয়, তাহলে লাঠিটা আমার এই কাঁধের সাপেক্ষে এরকম ঘুরে যাবে, রাইট। এই স্কেলটাকে যদি আমরা এখানে রাখি, দেখো যে এখানে রাখি, আমরা এখানে রাখলাম। তো এখন এই পিছনে বল প্রয়োগ করা হইলে, ধরো আমার হাত এখন নাই, তাহলে কাঁধের সাপেক্ষে এরকম ঘুরে যাবে, এরকম ঘুরে যাবে, রাইট। আচ্ছা, আরো ভালো করে বুঝতে চাইলে দেখো, এই যে আমার এই স্কেলটা আমার হাতের উপর আছে, এখন এইখানে সে ঘুরতেছে না, কিন্তু তুমি যখনই এই পিছনে যখন বল প্রয়োগ করবা, দেখো এই পিছনে যখন এটা যখন দিবে তখন এটা নিচের দিকে পড়ে যাবে, দেখো বল প্রয়োগ করলে নিচের দিকে পড়ে গেল ঘুরতে ঘুরতে। তো তার মানে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এর জন্য এই বিন্দুর সাপেক্ষে, এধার এটা আমাদের কাঁধ, ঠিক আছে, এটা তোমার কাঁধ, এইখানে এর সাপেক্ষে এটা পিছন দিকে ঝুলে পড়বে, রাইট, পিছন দিকে সে এইখানে ঝুলে পড়বে। তো ঝুলে পড়লে আমাদের এখন এইটাকে ধরার জন্য এইখানটা আমাদের হাত দিয়ে চেপে ধরতে হবে এইখানে, তাই না? তো হাত দিয়ে আমাকে এখন চেপে ধরতে হবে এইখানে। আচ্ছা, তাহলে দেখো এটা যদি পিছন দিকে উল্টে যায়, এরকম যদি পিছন দিকে উল্টে যায়, তাহলে এই উল্টানো থামানোর জন্য আমার সামনে বল প্রয়োগ করতে হবে। সামনে বলটা প্রয়োগ করবো নিচের দিক বরাবর, রাইট, নিচের দিক বল প্রয়োগ করতে হবে, নিচের দিক বরাবর বল প্রয়োগ করলাম এইখানে। আচ্ছা, এখন নিচের দিক বরাবর এইখানে বল প্রয়োগ করা হইলে তখন দেখো যে তোমার এইটা এখন ব্যালেন্স হয়ে গেছে, রাইট, এখন এটা ঘুরবে না। তো তোমার এটাই বলছে, তোমার ওই যে কাঁধ হতে, এই যে দেখো যে যদি বস্তুর ওজন ডাব্লু এবং কাঁধ হতে বস্তু ও হাতে দূরত্ব, তাহলে তোমার এই দূরত্বটুকু কত, এটা হচ্ছে আমাদের এ, এটা কত এখানে এ, এইটুকু দূরত্ব এ, এবং এই যে হাতের দূরত্বটা এটা হচ্ছে কত এক্স, এটা গেল কত এক্স, এটা কত আমাদের এফ মানে বল এখানে প্রয়োগ করা হয়েছিল। তাহলে আমার দেখান লাগবে এই জিনিসটা, এইটা আমার এখানে প্রমাণ করে দেখাইতে হবে। তো সেজন্য দেখো আমরা এখানে যদি মোমেন্ট নেই, আমরা এখানে নাম দিয়ে দেই, ধরো এই ডাব্লিউ জন আমার যেখানে আছে এই বিন্দুটা ধরো আমরা এখানে নাম দিতে পারি, ধরো আমাদের এটা হচ্ছে এ বিন্দু, আর এই মাথাটা এটা ধরো আমাদের বি বিন্দু, আর এটা ধরো কি আমার এখানে সি বিন্দু, ঠিক আছে। এখন তোমার কাঁধের উপরে আসলে কি হবে, তোমার কাঁধের উপরে একটা প্রেসার পড়বে, কেমন প্রেসার পড়বে সেটা হলো যে এই তোমার ডাব্লিউ এবং হচ্ছে এই এফ দুইটার সমান এইখানে প্রেসার পাবে তোমার কাঁধের উপরে। আচ্ছা, তো আমরা আগে মোমেন্টটা নেই, কোন বিন্দুর সাপেক্ষে ঘুরবে, তোমার কাঁধের সাপেক্ষে ঘুরবে। তো কাঁধের সাপেক্ষে ঘুরলে আমরা এখানে বলতে পারি, দেখো কি বলতে পারি সেটা হলো যে এখানে ঘূর্ণনের জন্য দায়ী বলটা হচ্ছে ডাব্লু, যেটা আমরা নিচে দিক ক্রিয়া করতেছি এখান থেকে ডাব্লু ওজন। তো ডাব্লু ওজন ইনটু তার লম্ব দূরত্ব কত এখানে, সেটা হলো এ, তারা আমাদেরকে বলে দিচ্ছে, অথবা আমরা এখানে লিখলাম কত এসি লিখলাম এখানে। এখন দেখো যে তোমার এই ডাব্লিউ এবং এফ এর ডিরেকশন কিন্তু একই দিকে। আমরা একটু এখানে পিছনে বলে আসছিলাম যে তোমার এখানে দুইটা মানের ফোর্স থাকে, যদি এখানে দুইটা ফোর্স থাকে যদি একই দিকে হয় তখন একটার মোমেন্ট ইকুয়াল টু কি আরেকটার মোমেন্ট লেখা যায়। তাহলে এখানে আমাদের দুইটা বল একই দিকে, কারণ ডাব্লিউ জনটা নিচের দিকে ক্রিয়া করতেছে আর তোমার এফ ও নিচের দিকে ক্রিয়া করাই রাখছো তুমি, না তো সে উল্টে যাইবে। তাহলে আমাদের এখানে দুইটা যদি একই মানের ফোর্স, তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু কি লিখবা হচ্ছে যে এফ ইন্টু বিসি, এফ ইন্টু কত বিসি। আচ্ছা, তাহলে দেখো ডাব্লিউ ইন্টু আমরা এখানে এসি মানে হচ্ছে এ, এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে, ইজ ইকুয়াল টু এফ ইন্টু
আর বিসি মানে হচ্ছে কত এক্স, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এতটুকু। তাহলে ডাব্লিউ বাই হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এফ বাই হলো কত আমার এখানে এ ইজ ইকুয়াল টু, দেখো আমার কাদের উপর আসলে যেই ফোর্সটা পড়বে সেটা হচ্ছে কত, সেটা হলো এই যে ডাব্লিউ এবং কত এফ। তাহলে আমরা এখানে লিখবো সেটা হলো ডাব্লিউ প্লাস এফ, এত মানে ফোর্স আমার কাদের উপরে মানে পড়বে, প্রেসারটা পড়বে পি। আর তোমার এই দূরত্বটা কত, এই ইয়াটার মানে এই দণ্ডটার মোট দূরত্ব কত, মোট হচ্ছে আমাদের এ প্লাস এক্স, এটা হচ্ছে মোট দূরত্ব। আচ্ছা, অথবা তুমি চাইলে এটাকে তুমি এখানে পি বললেও হয়তো, কোশ্চেনে আমার পি বের করতে বলছে, আমি এটাকে বললাম পি। ঠিক আছে, দিস ইকুয়াল টু কত পি। তাহলে আমার লাগবে যে ডাব্লিউটা এটা প্রমাণ লাগবে, সেটা আমার দরকার নাই। তাহলে লেখো এখানে, সুতরাং ডাব্লিউ বাই এক্স ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কত এখানে এ প্লাস এক্স, এ প্লাস কত আমার এখানে এক্স। এখন দেখো যে আমরা এখান থেকে কি পাই, আমরা যেটা পাবো সেটা হলো আমাদের পিটাই বের করতে বলছে। সো পি ইকুয়াল টু উপরে হয় ডাব্লিউ ইন্টু এ প্লাস এক্স, এ প্লাস এক্স হোল ডিভাইডেড বাই কত এক্স, এক্স, এটা হচ্ছে আমাদের প্রমাণ। এখন তুমি একটা কাজ করতে পারো এখানে, সেটা হলো যে এখান থেকে এক্স কমন নিতে পারো তুমি, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে আমাদের, দেখো ডাব্লিউ ইন্টু এটা হয়ে গেছে অলরেডি আমাদের, এটা প্রুভড। কিন্তু তুমি চাইলে এখানে সামনে ক্যালকুলেশন করতে পারো, আজারে ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন দেখো, সেটা হলো তুমি এখানে লিখতে পারো যে পি ইজ ইকুয়াল টু, বইয়ের এরকম একটা প্রমাণ আছে দেখবা, ডাব্লিউ ইন্টু, সো এখান থেকে আমরা একটা এক্স কমন নিব। ঠিক আছে, এখানে এক্স কমন নিলাম, নেওয়ার পর আমরা এখানে কি লিখবো, লিখবো হচ্ছে আমাদের 1 প্লাস এ বাই এক্স হোল ডিভাইডেড বাই কত এখানে আমাদের এক্স। তো এক্স আর এক্স ক্যান্সেল আউট, থাকবে এখানে ডাব্লিউ ইন্টু 1 প্লাস এ বাই এক্স, দিস ইকুয়াল টু কত পি। সো আমার প্রমাণে এটা চাইতে পারে, কিন্তু প্রমাণে আমার এটাও চাইতে পারে। ওকে, যেটাই চাই তুমি ওইটাই লিখতে পারো এখান থেকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের দেখো খুবই সহজ সিম্পল সাধারণ ম্যাথ, জাস্ট একটুখানি বুঝলেই হয়েছে যে কোন বলটা আমার কোন দিকে প্রয়োগ করা হয়েছে, এইটুকু মাথায় রাখতে পারলে তাহলে তোমার এখান থেকে এই ম্যাথটা করা ইজি, একদম ইজি। আচ্ছা, তো এইবারে আসো যে আমরা একটু আমাদের সামনের দিকে চলে যাই, সামনের দিকে আমাদের কি ম্যাথ দেওয়া আছে। তো দেখো সামনের দিকে হচ্ছে বলছে 12 ফিট দীর্ঘ ও 8 পাউন্ড, এখানে পাউন্ড কথাটা উল্লেখ আছে, সো এটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, ওকে, তো দেখো কি বলেছে যে 12 ফুট দীর্ঘ ও 8 পাউন্ড ওজনের একটা সমরূপ তক্তা এবিসি দুইটা অবলম্বনের উপর সুস্থিত রয়েছে। একটি অবলম্বন এ বিন্দুতে এবং অপরটি সি বিন্দুতে, একটি অবলম্বন এ বিন্দুতে এবং অপরটি সি বিন্দুতে পৌঁছাতে সক্ষম হলে তাহার ওজন কত। আচ্ছা, এখানে কোশ্চেনে মিস্টেক আছে, এখানে বলছে আমাদের এরকম যে একটা হচ্ছে লিখে না একটু, একটা হচ্ছে এ বিন্দু, অপরটা সি বিন্দু হইতে 4 ফিট ভিতরে। এখানে কি লিখবা যে সি, কোশ্চেনে একটা মিস্টেক মেরেছে, এখানে লিখবা যে সি বিন্দু হতে 4 ফিট ভিতরে, এবার লিখবা কোন বালক এই যে সি বিন্দু হইতে, সি বিন্দু বি বিন্দু, দাঁড়া ফুলটা লিখে দেই। এখানে কোশ্চেন একটু ঝামেলা করছে যে এ বিন্দুতে এবং অপরটি বি বিন্দু হতে, অপর হচ্ছে আমার এইখানে সি বিন্দু হইতে 4 ফিট ভিতরে বিন্দু অবস্থিত। আচ্ছা, তাহলে সি বিন্দু, দেখো সি বিন্দু হতে 4 ফিট ভিতরে 4 ফিট ভিতরে বি বিন্দুতে অবস্থিত। আচ্ছা, এবার বলছে যে একটা বালক বি বিন্দু হইতে সি বিন্দুতে কোন রকম পৌঁছাতে সক্ষম। পরের কোশ্চেন কি দেখো যে একজন বালক কোন রকম বি থেকে
বি থেকে সি বিন্দুতে এই যে পৌঁছাতে সক্ষম হলে তার ওজন কত, ঠিক আছে, এটা আমাদের ব্যাপারটা বলছে। তাহলে আমি কোশ্চেন বলি, শোনো। সেটা হলো যে 12 ফিট দীর্ঘ এবং 80 পাউন্ড ওজনের একটি সমরূপ তক্তা এবিসি দুইটা অবলম্বনের উপর সুস্থিত রইয়াছে। একটি অবলম্বন এ বিন্দুতে এবং অপরটি সি বিন্দু হতে 4 ফিট ভিতরে বি বিন্দুতে অবস্থিত। একজন বালক বি বিন্দু হইতে কোন রকমে সি বিন্দুতে পৌঁছতে সক্ষম হইলে তাহার ওজন কত? আচ্ছা, তো এটা যদি কোশ্চেন হয়, দেখো এটা আমাদের তক্তা, এটা আমাদের সেই তক্তাটা, যেটা কথা এখানে বলা হয়েছে, তক্তাটা আমাদের। তো এর একটা বিন্দু হচ্ছে, দেখো এটা বলছে কি আমাদের, এটা এখানে বলা হয়েছে যেটা আমাদের 4 ফিট মনে হয় নাকি 12 ফিট, 12 ফুট, এটা 12 ফুট, ওকে ফাইন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কত, 12 ফিট। এই যে এটা আমাদের এখানে কত, 12 ফিট, 12 ফিট। আচ্ছা, তাহলে টোটালটা কত এখানে আমাদের, 12 ফুট বা ফিট লিখলাম এখানে, 12 ফিট হচ্ছে আমাদের লম্বা। তো এখন এইটার আমাদের এর ভার কেন্দ্রটা কোথায়? খাড়া নিচের দিক মধ্যবিন্দু থেকে, এই বিন্দু থেকে, যেটা আমরা সি বিন্দু বলা হয়েছে কোশ্চেন আমাদের, সি বিন্দু। তাহলে এই মাথাটা হচ্ছে আমাদের এ বিন্দু, এইটা হচ্ছে আমাদের বি বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের এখানে কি সি বিন্দু, এইটা সি বিন্দু। আচ্ছা, তাহলে সি বিন্দুর এই দুই পাশে দেখো, এইখান থেকে এইটু কত, এখান থেকে এইটু হলো আমাদের, এখান থেকে এইটু হলো আমাদের কত, দেখো এখান থেকে এইটু কত আমাদের, এটা হচ্ছে 6, তাই না? এই যে এসি কত, 6, এটা আমাদের 6, এইটুকু 6। তো এইটুকু 6 হইলে আমার এইখান থেকে এইটুকু তো আবার 6 হবে। দেখো এখান থেকে এইটুকু আমার কি হবে, আবার 6 হবে। এটা আমাদের এখানে কত, 6। আচ্ছা, ভালো কথা, এটা আমাদের এখানে 6। এখন 6 হইলে ওরা একটা কথা এখানে বলছে আমাদের, যে একটা অবলম্বন মানে একটা খুঁটি, ঠিক আছে, একটা খুঁটি আমার এইখানে অবস্থিত, যে একটা খুঁটি আমার এইখানে অবস্থিত। তো আরেকটা খুঁটি আমাদের এই যে সি বিন্দু হইতে, দেখো যে সি বিন্দু হইতে 4 ফিট ভিতর বি বিন্দুতে অবস্থিত, 4 ফিট ভিতর বি বিন্দুতে অবস্থিত। আচ্ছা, তো আমরা একটু কাজ করি, এটাকে সি মুছে দেই, সি মুছে দিলাম, ওকে ফাইন। এটার নাম দিলাম আমরা, কয়টা বিন্দু নাম দেবো এখানে, ও বিন্দু নাম দিলাম এখানে। তো এখন বলছে কি আমার এইখানে যে সি বিন্দু হইতে, দেখো যে অপরটা সি বিন্দু হইতে 4 ফিট ভিতরে 4 ফিট ভিতরে অবস্থিত। তাহলে এই মাথার যে আমার এখানে সি বিন্দু হয়, এইটা আমার সি বিন্দু হয়, তাহলে এইখান থেকে 4 ফিট ভিতরে আমাদের সেইটা অবস্থিত। তো 4 ফিট ভিতরে ধরো আমাদের এইটা, এটা 4 ফিট ভিতরে অবস্থিত একটা বিন্দু, যে এইটা আমাদের 4 ফিট ভিতরের বিন্দু, এইটা। তার মানে আমাদের এই জায়গা থেকে এই দূরত্বটা কত, এটা হলো আমাদের 4 ফিট, এটা কত, 4 ফিট। আচ্ছা ফাইন, এটা আমাদের এখানে 4 ফিট, ফাইন। এখন একজন বালক বি বিন্দুতে অবস্থিত, আমার এইখানে আমাদের এই যে বি বিন্দুতে এটা অবস্থিত। তো দেখো একজন বালক এই যে বি হতে কোন রকমের সিতে যাইতে পারে, একজন বালক বি হইতে হেঁটে হেঁটে, ধরো আমাদের এই যে এইখানে একজন বালক থাকবে, ঠিক আছে, এই যে এইখানে একজন বালক থাকবে, এই যে এইখানে। তো সে এখান থেকে হেঁটে হেঁটে এই বি বিন্দু থেকে কোন রকমের সি বিন্দুতে আসতে সক্ষম হয়, তাহলে বলছে তাহলে এই বালকের ওজনটা কত, এটা ব্যাপারটা বলছে। এখন দেখো এখানে ক্যালকুলেশন করতে আমাদের এইটা লাগবে না কাছে, দেখো তাহলে এইটা কত, এখান থেকে এইটা যদি 6 হয় মোট, এইখানে কিন্তু 4, এইটা কত আমাদের, এখানে এটা হচ্ছে 2, এটা কত আমাদের 2 ফিট, তাই না? তাহলে 2 ফিট, এখানে 4 ফিট। এখন আমার এই পাশ ক্যালকুলেশন লাগবে না, কেন লাগবে না? কারণ আমরা জানি যে এই বিন্দুর সাপেক্ষে ঘুরবে, আমরা মোমেন্ট নেব শুধু ওই বিন্দুর সাপেক্ষেই, তাহলে ঘুরতেছে বি বিন্দুর সাপেক্ষে, তাহলে আমার এই পাশের এইটার লেখা তখন দরকার নেই, আছে নাই। তো দেখো এই তক্তাটার মোট ওজন কত, তক্তাটার মোট ওজন হচ্ছে কত, সেটা হলো যে 80 পাউন্ড। তাহলে এই বিন্দুতে, এই যে আমাদের ও বিন্দুতে মোট কত ওজন ক্রিয়া করবে, 80 পাউন্ড। তাহলে এখানে বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, 80 পাউন্ড, পাউন্ড 80 পাউন্ড, ওকে। তো সেটা আমার এই যে এইখান থেকে নিচে দিয়ে ক্রিয়াশীল, আর এই জায়গা থেকে এইখানে আমার যখন চলে আসবে, এই বিন্দুতে সে যখন আসবে বালকটা, কোন বিন্দুতে, এই বিন্দুতে সে যখন চলে আসবে এইখানে, তখন আমার নিচের দিকে ওইটা ক্রিয়া করবে, তাই না, এই বালকের ওজনটা। তাহলে আমরা এইখানে ধরলাম সেটা হচ্ছে কত, W2, সেটা কত এখানে, W2 ইজ ইকুয়াল টু কত, সেটা বের করবো।
তাহলে দেখো এই যে বি বিন্দু সাপেক্ষে সে যে ঘুরবে দুই দিকে, এই ঘোরার জন্য আমার এখানে দুইটা দায়ী বল, সেই দুইটা দায়ী বল কে, একটা হচ্ছে বালকের ওজন আর একটা হচ্ছে আমাদের তক্তাটার ওজন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোমেন্ট অফ পয়েন্ট বি, কারণ বি বিন্দু সাপেক্ষে সে ঘুরবে, তাহলে দেখো মোমেন্ট অফ পয়েন্ট বি ইজ ইকুয়াল টু, আমার এই পাশে হচ্ছে ডাব্লিউ ইন্টু W1 বললাম এটাকে আমরা, W ইন্টু এইটুকু দূরত্ব কত, বিও বা ওবি, ওবি। আচ্ছা তাহলে এটা ঘুরতেছে ঘড়ির কাঁটা উল্টা দিকে, দেখো ঘড়ির কাঁটা উল্টা দিকে ঘুরতেছে পজিটিভ, আর এইটা ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, সো নেগেটিভ। সো নেগেটিভ W2 ইন্টু আমার এইখানে দায়ী বলটা মানে লম্ব দূরত্ব কত, সেটা হলো বিসি, সেটা হলো কি আমার এইখানে বিসি। আচ্ছা আমরা জানি নেট মোমেন্ট ইকুয়াল টু জিরো, নেট মোমেন্ট জিরো হইলে জিরো ইজ ইকুয়াল টু W1 ইন্টু ওবি মাইনাস W2 ইন্টু কত বিসি, ইন্টু কত বিসি। আচ্ছা সো W1 ইন্টু ওবি ইকুয়াল টু W2 ইন্টু কত এখানে আমাদের বিসি। এখন দেখো যে W1 জানি আমরা, বলা আছে এখানে 80 পাউন্ড, ইন্টু ওবিও জানি 2 আমরা বের করছিলাম এইখানে, কারণ এটা যদি মোট 4 হয় 3-4 ফিট ভিতরে মোট 6, এখান থেকে একটু মোট হলে 6, এখান থেকে মোটটা কত 6 ফিট, তাহলে এইটু 4 এইটু কত 2, তাহলে ইন্টু কত 2 ইজ ইকুয়াল টু W2 আমরা বের করবো এবং তার লম্ব দূরত্বটা কত এখানে, এই যে ঘূর্ণন এটা 4, আমার এখানে কত 4। তাহলে দেখো যে আমার এইখানে W2 ইকুয়াল টু 80 ইন্টু 2 ডিভাইডেড বাই কত এখানে আমাদের 4, ঠিক আছে। আচ্ছা তো কত 4 20 80 মনে হয়, রাইট। তাহলে এখানে হয় আমাদের 20 ইকুয়াল টু কত 40 পাউন্ড। 40 পাউন্ড হচ্ছে আমার বাচ্চাটার ওজন, বালকটার ওজন কত 40 পাউন্ড, ঠিক আছে। ওকে এই কোশ্চেনটা বইতে দুইবার আসছে পরপর, তোমার 3 4 আর 5 6 এরকম দুইবার আসছে আর কি, 3 4 5 6 এরকম দুইবারই আসছে এক্স্যাক্টলি, আমার পুরোটা মনে না থাকলেও আমি দেখে বলতে পারবো, বাট এখন বই খুলতে ইচ্ছা করে না। আচ্ছা যাই হোক, তো দেখো আমাদের এইখানে এটা মনে রাখবা যে ভারসাম্য হওয়ার জন্য ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুই দিকের মোমেন্টই আমার জিরো থাকতে হয়। তো দেখো বলছে 4 মিটার দীর্ঘ একটি ভারী সুষম দণ্ড 1 মিটার ব্যবধানে দুইটা পেরেকের উপর অবস্থিত আছে, ঠিক আছে, দুইটা পেরেকের উপর অবস্থিত আছে থাকলো, ভূমি সমান্তরাল আছে, ভালো কথা। এর এক প্রান্তে 10 কেজি ওজনের একটি ভারী এবং অপর প্রান্তে 4 কেজি ওজনের একটি ভার ঝুলালে তার অন্য প্রান্তটি নিকটবর্তী পেরেক হতে সামান্য উপরে উঠে যায়, দণ্ডটির ওজন ও মধ্যবিন্দু থেকে পেরেক দ্বয়ের অবস্থান নির্ণয় করতে বলছে। আচ্ছা কোশ্চেনে কোনো ভুল না থাকলে তাহলে ঠিক আছে, দেখো যে 4 মিটার দৈর্ঘ্যের একটা ভারী সুষম দণ্ড 1 মিটার ব্যবধানে দুইটা পেরেকের উপর সমান্তরাল অবস্থিত। আচ্ছা 10 কেজি ওজনের একটা ভার, অপর প্রান্তে 4 কেজি ওজনের ভার থাকবে এখানে ঝুলানো। আচ্ছা ফাইন, তো দেখো আমার এখানে কি বলছে, প্রথমত তুমি একটা এখানে সেই ইয়াটার কথা যেটা বলছে এখানে খুঁটি বা দণ্ডের কথা যেটা বলছে সেটা আমরা এখানে এঁকে নেই। তাহলে এইটা আমার সেই সুষম দণ্ডটা, এটা আমার সেই সুষম দণ্ড, এই যে একটু বড় করে আঁকলাম তাহলে আমার বুঝতে সুবিধা আমাদের। আচ্ছা এখন এইটার 1 মিটার ব্যবধান দুইটা পেরেকের উপর সে অবস্থিত, 1 মিটার ব্যবধান দুইটা পেরেক, তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের এই একটা পেরেক, একটা পেরেক আমাদের পেরেক কালারগুলো আমরা চেঞ্জ করে নিব, একটা পেরেক আর একটা পেরেক হচ্ছে আমাদের এখান থেকে ধরো এই যে একটা পেরেক আমরা এখানে দিয়ে দেই, এইটা এই আমাদের একটা পেরেক এইটা। তো এই পেরেক দুইটা আমাদের আবার এইখানে তারা হলো আমাদের 80 মিটার সরি 1 মিটার ব্যবধানে অবস্থিত, তারা আবার কি আছে এখানে 1 মিটার ব্যবধানে অবস্থিত আছে। আচ্ছা ফাইন, তার মানে আমাদের এই দুজনের মধ্যবর্তী দূরত্বটা কত, এই দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার এখানে 1 মিটার, এইটা কত এখানে আমাদের 1 মিটার, এটা এখানে 1 মিটার, 1 মিটার দ্বারা এখানে অবস্থিত, ভালো কথা। আর এইটার মোট কত, এটা মোট হচ্ছে আমার 4 মিটার, এটা মোট কত এখানে আমাদের 4 মিটার, উপরে দিতে হবে 4 মিটার, 4 মিটার, ভালো কথা, আমরা এখানে এঁকে নিলাম 4 মিটার। এখন দেখো যে এই পেরেকটার তার ভার কেন্দ্রটা আসলে আমাদের এই মধ্যবিন্দু সাপেক্ষে হবে, এটা মধ্যবিন্দু এইটা এই বরাবর হবে আমাদের। আচ্ছা ভালো কথা হইলো, তাহলে এইখানে আমার কি থাকবে, এখানে হচ্ছে যে এইখান থেকে এই পাশের দূরত্বটা,
এই পাশে আমরা নাম দিতে পারি চাইলে আমরা, যেটা হচ্ছে আমাদের এ মাথা, এটা আমাদের এ বিন্দু। আবার ধরো যে এটা হলো আমাদের বি বিন্দু, আর এই যেখান থেকে আমাদের ভরটা ঝুলবে তার সবুজে সেটা আমাদের সি বিন্দু, সি বিন্দু। আর যেখানে খুঁটি দেওয়া আছে আমাদের, এটা ধরো হলো আমাদের ডি, এবং ধরো এটা হচ্ছে আমাদের কত ই, এইটা। ওকে ফাইন। তো এখন দেখো, যদি উপরে যদি এটা আমাদের 4 মিটার হয় টোটালটা, তাহলে এই মাথা থেকে এই মাথা দূরত্ব কত? এই মাথা থেকে এই মাথার এই মোট দূরত্বটা হচ্ছে আমাদের কত? 2 মিটার, তাই না? এটা কত আমাদের এখানে? 2 মিটার। সিমিলার অ্যাপ্রোচে দেখো যে তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত? এটা আমাদের 2 মিটারই হওয়ার কথা। এটা কত আমার এইখানে? 2 মিটারই হওয়ার কথা। এটা আমাদের কত এইখানে? 2 মিটার হইল এইখানে। এখন এই পর্যন্ত থাকলো। আমাদের বলছে যে এর এক প্রান্তে 10 কেজি ওজনের একটি ভার বা অন্য প্রান্তে 4 কেজি ওজনের একটি ভার ঝুলানে তার অন্য নিকটবর্তী প্রান্ত হতে প্রেক্ষা অনুকূল উঠে যায়। এবং এটাই স্বাভাবিক। দেখো যে আমাদের যে দুইটা প্রান্ত আছে, দুইটা মাথা যে আমার এইখানে আছে, যে দুইটা মাথা, ধরো এই একটা মাথা মানে একটা প্রান্ত, এই একটা, আর হচ্ছে আমাদের এইটা, এটা। তো এইখানে যদি আমরা 10 কেজি ওজন ঝুলাই দিই, এইখানে আমরা কি করবো এখন? 10 কেজি ওজন ঝুলাই দেবো এইখানে, 10 কেজি ওজন আমরা এইখানে ঝুলাবো। আর এইখানে আমরা এখন 4 কেজি ওজন আমরা এইখানে এখন ঝুলাই দেব। তো তাহলে হয় কি যে দেখো, এক মাথায় একটু কম এক মাথায় বেশি, তাহলে এই মাথা থেকে হালকা উপর দিকে উঠে যাবে এটা, তাই না? ধরো যে আমার এই যে স্কেল যেটা আমার এইখানে ছিল, যেটা ছিল আমার এইখানে, তো আমি যদি এখন এইটা 2 মাথায় বল দিই, এখানে বেশি বল দিই, এখানে কম বল দিব, তাহলে দেখো যে এস আমার এখানে 2, ধরো 1 মিটার ব্যবধান তারা এখানে অবস্থিত আছে। এখন ধরো যে এইখানে দেব, এই মাথা দিলাম, আমি পেনটাকে দিলাম এইখানে, এবার পেন দিলাম, এই যে পেন দিলাম এইখানে, আমরা পেন দিলাম। আর এই মাছে মার্কারটাকে দেই, দেখো উল্টে গেছে, যে পড়া শুরু হয়ে গেছে আগে, তো উল্টে যাবে এখানে আমাদের, তাই না? তো উল্টে গেলে আমাদের সেটাই বলছে এখানে, তারা কি হবে? এখানে উল্টে যাইবে। আমাদের আসলে বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে যে দণ্ডটার ওজন কত, মধ্যবিন্দু হতে পেরেক দেওয়ার অবস্থা নির্ণয় করতে হবে। তাহলে এই মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা কত আর এই দূরত্বটা কত, সেখান থেকে বের করতে হবে। আর আমাদের বের করতে হবে এখান থেকে এই যে দ্বন্দ্বটা আমাদের, তার মোট এখানে ওজনটা কত, সব পরে কেন আজকে। আচ্ছা, তো দেখো এইটা পাওয়ার জন্য এখন আমাদের করণীয়টা কি? আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের আসলে বের করতে হবে মধ্যবিন্দু থেকে তার দূরত্বটা কত, তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম যে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের কত? এক্স। এখান থেকে এইটুকু কত আমাদের? এক্স ধরে নিলাম, এটা কত আমার এখানে? এক্স। তো এখন দেখো যে এইটা যদি আমাদের এক্স হয়, এটা যদি এক্স হয়, এবং এইটু আসলে কত? এইটুকু হচ্ছে আমাদের কত ছিল? 2 মিটার। তাহলে এইটু কত? 2 মাইনাস এক্স। এইটু কত আমাদের? 2 মাইনাস কত? এক্স। এইটু আমাদের 2 মাইনাস এক্স। ভালো কথা। এইটুকু আমাদের কত? 2 মাইনাস এক্স। খুব ভালো কথা। তো এখন তারা কিন্তু ঘুরতেছে আমাদের দুইটা খুঁটির সাপেক্ষে, এই যে এইটার সাপেক্ষে ঘুরতেছে আবার এইটার সাপেক্ষে ঘুরতেছে আমাদের, তাই না? আচ্ছা, তো তাহলে দেখো আমরা যদি এখানে এই বিন্দুর মোমেন্ট নিব আর এই বিন্দুর মোমেন্ট আমরা এখান থেকে নিব, তো এখন এইখান থেকে এই দূরত্বটা কত আমাদের? এই খুঁটি থেকে এই খুঁটি দূরত্ব আমাদের 1 মিটার। ভালো কথা, এটা আমরা জানি অলরেডি। তো এই যার জন্য ঘুরতেছে, তাহলে এই দূরত্বটা কত হবে এইখান থেকে, এটা আমাদের এখন জানা দরকার। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে এই দূরত্বটা কত আমাদের? এইখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে আমাদের কত? 1। এখান থেকে এটা কত আমাদের? 1। আচ্ছা, 1 হইলে দেন দেখো আমার এইখানে এইটু আছে কত? আবার এখানে আছে আমাদের আবার একটা 2 মিটার। তাহলে দেখো যে এই বিন্দুর থেকে এইটুকু কত আমাদের এইখানে? এক্স। এইটুকু তোমার এইখানে এক্স। যদি এক্স হয়ে থাকে, তাহলে আমরা এইটু তো 1, মানে এইটুকু তো আমাদের 1 মিটার ব্যবধান রাখা ছিল, এই যে 1 মিটার ব্যবধান রাখা ছিল, আর এইটু আমাদের এক্স, তাহলে এইখান থেকে এইটু কত হইবে? 1 প্লাস এক্স। দেখো তাহলে এইখান থেকে এটা কত আমাদের? 1 প্লাস এক্স। তাহলে লিখে না এখানে এটা কত আমাদের? 1 প্লাস এক্স। এই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব গুলো এখান থেকে আমরা বের করে নিলাম, যে কার দূরত্ব এখান থেকে কতটুকু হওয়ার কথা আমাদের। আচ্ছা,
যদি না বুঝো দেখো এইখান থেকে এইটুকুর মধ্যে কত এক্স, যদি এটা এক্স হয় তাহলে মধ্যবর্তী ব্যবধান কত 1 মিটার, তাহলে এইটু কত 1 মাইনাস এক্স, এটা আমাদের 1 মাইনাস এক্স। এখান থেকে এইটু আমাদের এক্স আর এখান থেকে 1 মাইনাস এক্স যোগ করো, দেখো কত হয় 1, আর এখান থেকে 2 আমাদের, তাহলে কত হয় 1 প্লাস এক্স। এই হচ্ছে আমাদের মোট তার দূরত্বগুলো এখন আমাদের পাওয়া শেষ। এখন আমাদের এইখানে লম্ব দূরত্ব যদি পাই গেছে, আমরা এখন মোমেন্ট নেব। তাহলে একবার নেব ডি বিন্দু সাপেক্ষে, একবার নেব এখানে ই বিন্দু সাপেক্ষে। তো লেখো মোমেন্ট অফ পয়েন্ট কত, লেখো মোমেন্ট অফ পয়েন্ট ডি। তাহলে কি লিখবা যে মোমেন্ট অফ পয়েন্ট ডি ইজ ইকুয়াল টু, তাহলে এই পাশে যখন ঘুরতেছে তখন ঘুরতেছে 10 টি যোজনের জন্য, এবং এই দূরত্বটা কত, এখান থেকে এটা হচ্ছে 2 মাইনাস এক্স। তাহলে লেখো এখানে 10 ইন্টু 2 মাইনাস কত এক্স ইজ ইকুয়াল টু, যদি একই দিকে আসে আমরা একসাথে নেগেটিভ করে ফেললাম আগে থেকেই। তাহলে দেখো ওদিকে ঘুরতেছে আমাদের কার জন্য, এদিকে আমাদের দেখো যে এই যে আমার এইখানে ডাব্লিউ জন ক্রিয়া করতেছে, রাইট, এই যে আমার এখানে ডাব্লিউ জন ক্রিয়া করতেছে মধ্যবিন্দু সাপেক্ষে, তাহলে এই দূরত্বটা কত আমার, সেটা হলো এক্স। তাহলে কি লিখবো ডাব্লিউ ইন্টু কত এক্স, ডাব্লিউ ইন্টু কত আমার এখানে এক্স। আচ্ছা ফাইন, এটাকে আমরা এখানে ইকুয়েশন দিয়ে রাখলাম, তুমি এখানে 1 বা 2 যা যা দিয়ে তুমি এখান থেকে রাখতে পারো, 1 দিয়ে রাখলাম এখানে আমরা। এরপর দেখো আমরা এখন মোমেন্ট নিব কার সাপেক্ষে, ওই ই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিব। তাহলে লেখো এখানে মোমেন্ট অফ পয়েন্ট ই ইজ ইকুয়াল টু, এইখান থেকে এইটুকু কত আমাদের, এখান থেকে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইন্টু 1 মাইনাস এক্স, আর ওইখান থেকে কত হচ্ছে দেখো, এখান থেকে এইটুকু কত 1 ডাব্লিউ ইন্টু 1 মাইনাস এক্স। সরি, ভুল হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে 1 মাইনাস এক্স, এইটা হচ্ছে আমাদের 2, তাহলে এইটু সরি, এইটুকু, এই টোটালটা না কিন্তু, এইটুকু দূরত্ব কত, এটা হচ্ছে 1 প্লাস এক্স, এইটা হচ্ছে 1 প্লাস এক্স, এইটুকু। আচ্ছা, তো এইটুকু 1 প্লাস এক্স হইলে এখন দেখো তাহলে 4 ইন্টু 1 প্লাস এক্স, তাহলে দেখো 4 ইন্টু 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এটাকে এর সাপেক্ষে এইটুকু, আর এইখানে কত ডাব্লিউ ইন্টু 1 মাইনাস এক্স, তো ডাব্লিউ ইন্টু কত আমার এখানে 1 মাইনাস এক্স, এইগুলো ইকুয়েশন নাম্বার কত আমাদের 2। দেখো আমাদের এইখানে দুইটা হচ্ছে আননোন প্যারামিটার এবং আমার এইখানে দুইটা হচ্ছে ইকুয়েশন, তো দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা এইখান থেকে আমাদের মানটা বের করতে পারবো। তাহলে এক নংকে আমরা মডিফাই করে লিখতে পারি ভাবে, দেখো যে 10 ইন্টু 2 মাইনাস এক্স, লেখা দরকার নেই, মডিফাই করাই আছে, এটার ভিতরে গুণ করে এটা সাথে যোগ করে ফেলো, তাহলে এখানে কত হয় দেখো, বা তুমি চাইলে লিখতেও পারো এটা একটু গুণ টুন করে, বা তুমি চাইলে এখান থেকে কাটাকাটি করে দিতে পারো চাইলে। আচ্ছা, তো দুটো যোগ করে ফেলি এখান থেকে আমরা এখন, আচ্ছা তাহলে এখন কত পাবো দেখো, তাহলে এখানে কাটলে হয় আমাদের 2, আর এখানে হয় আমাদের 5, এখানে ডাব্লিউ কাটা যাবে, আমরা এখানে আগে এক্সট্রা বের করতে পারবো, সো এখানে হয় আমাদের 5, এখানে হয় 2, আর এখানে ডাব্লিউ কাটা, তাহলে উপরে হচ্ছে আমাদের যে 5 ইন্টু 2 মাইনাস এক্স, ডিভাইড করে দিলাম আর কি, মানে যোগ করলাম, ডিভাইড করলাম এখানে 5 ইন্টু এত, আর ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস কত এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কত এক্স। ঠিক আছে, এখন তুমি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করো, দেন তুমি এখান থেকে আগে এক্স এর ভ্যালু বের করে ফেলবা, এক্স এর ভ্যালু বের করার পরে এক্স এর ভ্যালু বের করার পরে তুমি এখান থেকে কি করবা, ডাব্লিউটা বের করে ফেলবা। সো আমরা একটু ওইখানে ক্যালকুলেটর ইউজ করে শর্টকাট মারি যাতে আমরা একটু বেনিফিট পাই আর কি। ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবো, এখন ক্যালকুলেটর করে ইউজ করতে পারবাই তাই না, ওটাতে আবার এখানে কোনো প্রবলেম নাই, তো এটা একটু হেল্প নিলে আমাদের কি অসুবিধা হয়। আমি টোটাল ইকুয়েশনটা এটা উঠাই দিই, ও আমাকে হচ্ছে এখান থেকে এক্সট্রা বের করে দিক, অথবা আমি এটা উঠাই দিই, তাহলে 5 ইন্টু 2 মাইনাস হচ্ছে আমাদের এক্স লিখলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস এক্স, আর উপরে কত আমাদের এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তাহলে এখানে হয় আমাদের এক্স ইজ ইকুয়াল টু 5 আসে একটা, কই গেল আমাদের, হ্যাঁ দেখো
এখানে আমরা করলে পাবো যে x ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাবো দেখো x ইজ ইকুয়াল টু একটা হচ্ছে 5 আসবে, x এর কত আসবে এখানে 5 আসবে, এবং আরেকটা হচ্ছে 2/3, 2/3 মানে হচ্ছে আমাদের 0.66, যেটা কত আমার এখানে 6, তাহলে x ইকুয়াল টু কত এখানে আমাদের 0.66 এত মিটার, দুইটাই আমাদের কি এখানে মিটার। এখন দেখো যে এটার মোট দৈর্ঘ্য বলছে 4 মিটার, তাহলে এই দুইটার ব্যবধান তোমার এখানে 5 হইতে পারে না, সো x লিখবে এখানে x নট ইকুয়াল টু কত, নট ইকুয়াল টু 5, নট ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু কত আমার এখানে, সুতরাং আমরা এখানে বলবো x ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.66। এখন x সমান 0.66 পাই গেলে আমরা যদি এই ভ্যালুটাকে যে কোনো একটা বসাই দিই, তাহলে আমরা এখান থেকে কি পাই যাব, আমরা হচ্ছে আমাদের ডাব্লুটা পাই যাব এখান থেকে। সো লেখো 1 নং হতে পাই, লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাবা 10, তারপর হচ্ছে 2 মাইনাস 0.66 ইকুয়াল টু w ইন্টু 0.66। তাহলে দেখো যে আমার শুধুমাত্র এখানে w পড়ে থাকলো, সেটা আমার এখান থেকে বের হয়ে যাবে। কিরকম বের করবো আমরা, দেখো ক্যালকুলেটর ইউজ করে আবার, তাহলে দেখো 10 ইন্টু 2 মাইনাস 0.66 is equal to w into means x into 0.66, তাহলে 20.303। আমরা এটা আসে তোমার যদি অন্য ভ্যালু আসে তাহলে অবশ্যই একটু চেক করে আনসারটা কারেক্ট করে নিবা। সো w কত 20.66 এত কেজি আর কি, তোমার কেজিতে ছিল এগুলো আমাদের। সো একটা হচ্ছে আমাদের এইখানে আনসার, এই যে একটা আনসার আমাদের, একটা আনসার আমাদের, আর একটা হচ্ছে ওই আমাদের এই, ঠিক আছে। দেখো এই ম্যাথটা হচ্ছে, দেখো এটা যদি বইটা দুইবার আসে তার মানে তুমি মনে করতে অনেক কিছু আছে না, আসলে অনেক কিছু না। এটা মেইন জিনিসটা হচ্ছে যে তুমি আসলে এখানে ওই এক্স টেক্স মানে হচ্ছে তুমি লম্ব দূরত্ব এগুলো সবকিছু প্রপারলি বের করে নিতে পারো, কিন্তু এটা হচ্ছে এইখানকার মেইন কনসেপ্ট আর কি। এমনিতে আসলে ওইরকম কঠিন না, কারণ মোমেন্ট নিতে হবে এটা তুমি আগে থেকে জানো, রাইট? আচ্ছা, তো দেখো বলছে একখানা ভারী গাড়ির চাকার ওজন ডাব্লু, ব্যাসার্ধ আর, চাকা কেন্দ্রবিন্দু হতে প্রদত্ত ভূমির সমান্তরাল বল এফ এর সাহায্যে এইচ উচ্চতা বিশিষ্ট একটি প্রতিবন্ধকের উপর দিয়ে টেনে নিয়ে নিতে হবে। দেখাও যে এফ বলটির মান এত অপেক্ষা কিছু পরিমাণে বৃহত্তর হতে হবে। তো ব্যাপারটা কিরকম দেখো, যে আমরা হচ্ছে যে এখানে আমার ল্যাপটপে আগে চার্জ নাই, আমি একটু চার্জে বসাই দিই। ওকে, হ্যাঁ এই তো একটু বন্ধ দিতে এখানে। আচ্ছা, তো দেখো আমরা এখানে বললাম যে একটা আমাদের চাকা দেওয়া আছে যার ওজন দেওয়া আছে, আর এখানে হচ্ছে কি আছে তার ব্যাসার্ধ দেওয়া আছে। তো ধর এটা রাস্তা আমাদের, এটা আমাদের রাস্তা। তো এটার উপরে যদি আমরা চাকাকে রেখে দিই, এখানে ধরো এই যে এইখানে একটা চাকাকে এইখানে নিয়ে আসলাম, এটা আমাদের চাকা, গাড়ির চাকা, এটা তাহলে একটু বড় করতে পারো, আমরা এখানে একটা কালার ইউজ করতে পারি, এখানে আমরা এই কালারটা ইউজ করলাম। আচ্ছা, এখন এই চাকাটার সামনে আমাদের একটা প্রতিবন্ধক আছে, মানে ইট দেওয়া আছে সামনে একটা, সামনে একটা কি আছে এখানটা ইট আছে, ইটটা সবাই চিনি, রাইট? গাড়ির চাকার নিচে ইট দিয়ে দেখছি না সবাই, সবাই দেখছি তাই না, সবাই দেখছি, সবাই এই যে এখানে ইট থাকলো আমাদের। আচ্ছা, ঝামেলা করতেছে কেন তো, ওকে। এখন এই চাকাটার ব্যাসার্ধ হচ্ছে কত, আর বলা হয়েছে, দেখো বলছে ডাব্লিউ ওজন এবং ব্যাসার্ধ কত আর। তো চাকাটার তার যে ওজনটা সেটা আমাদের কাজ করবে কোথায়, খাড়ার নিচের দিকে এইখান থেকে। তো এটা ধরো ব্যাসার্ধটা হচ্ছে আমাদের এই যে মূল বিন্দু, ধরো এইখানে আমাদের ব্যাসার্ধ মানে এটা হচ্ছে মূল মানে কেন্দ্রবিন্দু, তাহলে এর নিচের দিক বরাবর কাজ করে আমাদের কি তার ওজন, নিচের দিকে কাজ করবে কি তার ওজন, হুইচ ইজ ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের তার ওজন। তো এই চাকাটা ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ কত আর, এইটা এটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে, এটা হচ্ছে আর ব্যাসার্ধ চাকা। তো এটা এফ বল প্রয়োগ করে, দেখো বলছে এফ এর সাহায্যে এইচ উচ্চতা বিশিষ্ট প্রতিবন্ধক তোমার এখান থেকে এইটুকু কত আমাদের, এটা হচ্ছে কত এইচ, এটা আমাদের বলা হয়েছে কোশ্চেন। তো
তাহলে এর উপর থেকে আমাকে তাকে টেনে নিয়ে যাইতে হবে। তো নিয়ে যেতে হইলে আমার এখানে অবশ্যই এদিকে বল প্রয়োগ করতে হবে, এদিকে বল প্রয়োগ করতে হবে এদিকে বরাবরে। তো এইদিকে এফ বল প্রয়োগ করা হইলে এইটা কিন্তু বইটা আসা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এখন এইদিকে বল প্রয়োগ করা হইলে তোমার এই চাকাটা এই উচ্চতা বিশিষ্ট প্রতিবন্ধককে তখনই উল্টাই ফেলবে যখন এফ এর মানটা ডাব্লিউ থেকে বড় হইবে। তার মানে ওই এফ এর মোমেন্ট এখানে বড় হইতে হবে। এটি হলো আমাদের এইখানকার মেইন কনসেপ্ট আর কি, ঠিক আছে। তো আমরা এইখানে দেখো আমাদের সবকিছুই প্রায় দেওয়াই ছিল আমাদের, শুধুমাত্র আমাকে যেটা করতে হবে, দেখো আমরা এইখানে কিছু বিন্দু ধরে নেই। ধরো এটা হলো আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা হচ্ছে সি, এটা আমাদের ডি বিন্দু, এইটা ডি বিন্দু। আচ্ছা, তো দেন ধরো আমাদের এই বরাবর লাইন টেনে আমরা লাইন টানলাম। তো এবিসিডি, এটা আমাদের ই বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, আর এটা ধরো আমাদের হচ্ছে, এটা ধরো এফ বিন্দু, এটা আমাদের কত এফ বিন্দু। এই হচ্ছে আমাদের এখানকার বিন্দুগুলোর মান। এখন আমরা দেখো যে আমাদের কি লাগবে এইখানে ডাব্লিউর জন্য, তার লম্ব দূরত্ব কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে এফ ইন্টু কত সি। তো সেটা আমরা জানি কিভাবে, কারণ ওডি হচ্ছে আর, তো ওডি এর সমান্তরাল আমাদের কত এফ সি, সেটাও কত এখান থেকে আর। ভালো কথা, কিন্তু এই এফ এর জন্য যেই লম্ব দূরত্ব সেটা হচ্ছে এই যে এইটা, সেটা হলো কোনটা আমাদের এইটা, দেখো এইটা, এইটাকে আমার এখানে বের করতে হবে এখান থেকে। তো এইটা বের করার জন্য দেখো আমার এইখান থেকে এইটুকু কত, এই যে ও ই, দেখো যে ও ই ইজ ইকুয়াল টু আমরা জানি কত আর, ওই সমান কত আর। আবার এইটুকু সমান সমান এইচ, কারণ এইটার এই ইটের উচ্চতা প্রতিবন্ধক হাইট কত এইচ, তাহলে এই যে এফ ই সমান সমান কত এইচ, তাহলে লেখো এখানে যে এফ ই ইজ ইকুয়াল টু কত এইচ। ভালো কথা, এটা আমরা পাইলাম। এখন দেখো যে তোমার এই যে ও এফ কত হবে, তাহলে ও এফ ইজ ইকুয়াল টু হবে আমাদের যে আর মাইনাস এইচ, আমরা এটা পাই গেলাম। তো ও এফ এর সমান্তরাল হচ্ছে আমাদের কি সিডি, আমরা এখান থেকে বলতে পারি যে ও এফ সমান্তরাল হচ্ছে আমাদের কি সিডি। দ্যাট মিনস তারা দুজনের হাইট কত হবে, এখানে আমাদের দূরত্বটা কত আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। কিন্তু আমাদের আসলে এই এফসিটা এখন পর্যন্ত পাই নাই আমরা, এটা আমাদেরকে জানতে হবে। এখন আমি শুরুতে বলছি এটা আসলে আর না, এটা আর না, দেখো এটা ব্যাসার্ধ থেকে অনেকটা ছোট, ব্যাসার্ধ এখান থেকে এইটুকু, সেটা আমরা এখন জানতে হবে এখন আমাদের। তো জানার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই যে ও সি এর উপর লম্ব টানি, এখান থেকে লম্ব টানি। সো এইটা কত, এটা তো আর, তাই এটা কত আমার এখানে আর, আর এইটা কত, এটা হচ্ছে আমাদের আর মাইনাস এইচ, এইটুকু কত আমাদের, এটা হচ্ছে আমাদের আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। তাহলে এইটুকু আর এইটুকু আর মাইনাস এইচ, এখন এটা লাগবে আমাদের। তাহলে এইখানটা আমাদের সমকোণ ত্রিভুজ হয়েছে, এই যে ও এফ সি। দেখো যে সমকোণী ত্রিভুজ ও এফ সি হতে পাই, কি পাই দেখো আমাদের আসলে এইখান থেকে জানা দরকার ছিল এফ সিটা, তাহলে এইখান থেকে আমরা লিখি, দেখো যে এফ সি স্কয়ার প্লাস ও এফ স্কয়ার ইজ ইকুয়াল টু ও সি স্কয়ার। তো এফ সি মানে কত, এফ সি মানে হচ্ছে বের করবো আমরা, তাহলে এফ সি স্কয়ার বের করবো ইজ ইকুয়াল টু ও সি স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। সো ওসি হচ্ছে ওসি গেলে কই, ওসি হচ্ছে আর স্কয়ার, দিস ইজ আর স্কয়ার মাইনাস, আর ওএফ হচ্ছে আমাদের আর মাইনাস এইচ হোল স্কয়ার, আর মাইনাস এইচ হোল স্কয়ার। তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস 2rh। তো এখানে হয় আর স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস না মাইনাস মাইনাস এইচ স্কয়ার আর প্লাস কত 2rh। তো
তাহলে এই আর স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে আমার এখানে থাকতেছে 2rh প্লাস কত h স্কয়ার। দ্যাট মিনস আমার এখানে যে এফসি বার্সেলোনা ইজ ইকুয়াল টু রুট ওভার 2rh প্লাস কত h স্কয়ার। প্রমাণে কিন্তু এটা আছে আমাদের, দেখো যে 2r স্কয়ার h স্কয়ার, সেটা আমার এখানে অলরেডি চলে আসছে। ও মাইনাস প্লাস কেন হবে? তাহলে কি হবে এখানে দেখো যে এফ সি ইজ ইকুয়াল টু রুট ওভার যে 2rh মাইনাস h স্কয়ার। আচ্ছা, এখন আমাদের যেটা দেখাইতে বলছে সেইটা এখন আমার এখানে নিয়ে আসতে হবে। তো দেখো আমাদের বলছে যে তোমার এই যে ফোর্সটা, যে ফোর্স যেটা তুমি এখানে দিবা, দেখো আমরা এখানে যে ফোর্সটা দিব, এর উপরে আমরা যে ফোর্সটা দিব সেইটা আসলে আমার এখান থেকে বের করতে হবে। তো আমরা দেখো এখানে বলা হয়েছে, দেখো বা তুমি একটু চিন্তা করে দেখো, যদি তোমার এই এফ এর মানটা বা তোমার এদিকের মোমেন্ট যদি এর থেকে বড় না হয়, তাহলে এটা কখনো উল্টাইবে না। কথা কি বুঝছো? কখনো সেটা আমার এখান থেকে উল্টাইবে না। তাহলে আমরা এখান থেকে বলবো যে এফ বলের মোমেন্ট, দেখো এফ বলের মোমেন্ট অর্থাৎ মোমেন্ট অফ ফোর্স এফ, এটা কিন্তু বিন্দু এফ না আবার, ঠিক আছে? এটা কিন্তু আমরা তোমরা এটা বলতে পারো। তাহলে আমরা অপর পেজে গিয়ে লিখি, দেখো বা এখানে লেখো যে এফ বলের মোমেন্ট, এফ বলের মোমেন্ট এটা হবে কি আমাদের ডাব্লু মোমেন্টের থেকে বড় হইতে হবে। মোমেন্ট হবে ডাব্লু ওজনের মোমেন্ট, ওজনের মোমেন্ট। আচ্ছা, তো এফ বলের মোমেন্ট কত সেটা হলো, দেখো যে এফ বলের মোমেন্ট যদি আমরা এখানে নিতে চাই, তাহলে লিখবো এখানে এফ ইন্টু তার লম্ব দূরত্ব, সেটা কত? সেটা হচ্ছে এফসি, এফসি। আর এখানে এই সরি যে এফ বলের মোমেন্টটা হচ্ছে, দেখো যে এফ ইন্টু তার লম্ব দূরত্ব হলো সিডি, সি ইন্টু ডি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু না, এটা হবে গ্রেটার দেন, এটা বড় হইতে হবে এখানে, তো সে উল্টাইবে না। তাহলে ডাব্লিউ ইন্টু তার লম্ব দূরত্ব কত? এফসি, এফসি। সো মোমেন্ট এখন সিডি মানে কত? আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ ইজ ইকুয়াল টু, উপরে দেখো যে ডাব্লিউ ইন্টু রুট ওভার 2rh মাইনাস কত? h স্কয়ার, যে 2rh মাইনাস h স্কয়ার, সেটা কি আমাদের এফসি। তাহলে আমাদের এফ বের করা লাগবে এখান থেকে। সো এফ এটা হবে আমাদের ডাব্লিউ ইন্টু রুট ওভার 2rh মাইনাস h স্কয়ার হোল ডিভাইডেড বাই কত? আর মাইনাস h। এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটি আমাদের প্রমাণ। আচ্ছা, তো দেখো ভূমির উপর দণ্ডায়মান একটি টেলিগ্রাফ খামের সাথে এল দৈর্ঘ্যের একটি শক্ত দড়ি এক প্রান্তে বাঁধা আছে, অপর প্রান্ত ধরে একটি লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানছে। খামটির কোন স্থানে দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টে ফেলা সহজ হইবে? মানে হইতেছে, ধরো এইটা হচ্ছে আমাদের একটা খুঁটি বা খাম্বা, টেলিগ্রাম খাম্বা মানে খাম্বা। তো এইটার আমরা যদি এই মাথাটায় বল প্রয়োগ করি, এখানে বল প্রয়োগ করে টান দেই দড়ি বেঁধে, বা তোমরা যারা গ্রামে থাকো তারা তো এই যে গ্রামে যে কিভাবে গাছ কাটে তোমরা সবাই দেখছো, রাইট? আচ্ছা, তো সেইখানে দেখো দেখবা যে তারা গাছটাকে সহজে উল্টে ফেলানোর জন্য একটা দড়ি বেঁধে সেটাকে টান দেয়, যার ফলে এই মানে গাছের যেই গোড়া থাকে বা মূলবিন্দু সেটা সবাইকে সে উল্টে পড়ে। তো এখানে ধরো যে আমরা এখানে টেলিগ্রাম যদি এই যে খাম্বা বা যাই বলি যদি এখানে নেই আমরা,
তো ধরা যাক যে এইটা হলো আমাদের সেই খাম্বা, এইটা এর মধ্যে খাম্বা। তো এইটার এদিকে তো আমাদের ভূমি থাকলো, ভূমি আমাদের। সো এইটার কোন একটা বিন্দুতে আমরা এখানে কোন একটা বিন্দুতে একটা এফ বল প্রয়োগ করে তাকে টান দেব, ঠিক আছে? আমরা ধরো এটাকে এরকম করে টান দিলাম, এদিকে বরাবর এবার টান দিব। যদি টান দিয়ে তাকে ফালাইতে চাই তখন আমার এইখানে দেখো, এই যে তখন যেটা হবে এইখান থেকে দেখো যে এখানটা এফ বল দাও, এখানটা এফ বল দাও, এটা এফ বল দিয়ে তাকে এখানে টানবো। তো এফ বল দিয়ে টানা হইলে দেখো যে এফ বল দিয়ে টানা হইলে তখন এটা আমাদের এই বিন্দু সাপেক্ষে ঘুরে এদিকে পড়ে যাইবে। তো আমাকে এখানে দেখাইতে হবে যে কোন স্থানে দড়িটা বাঁধলে আমার এইখানে তাকে উল্টে ফেলা সহজ হইবে। তো আমরা এখানে এই বিন্দুগুলোর নাম দিই। ধরো এটা হচ্ছে আমাদের, এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের কি বি বিন্দু, এটা আমাদের এ বিন্দু যেখানে বাঁধবো, এটা আমাদের সি বিন্দু। তো একজন লোক ধরো এইখানে দাঁড়াইয়া, এই যে এইখানে দাঁড়ায়, সে এইখান থেকে দাঁড়ানো ছিল, সেদিকে টানতেছে এখন এফ বল দিয়ে এটাকে এরকম টানতেছে ভূমি সমান্তরালে, মানে ভূমি সাপেক্ষে থিটা করে টানতেছে এখান থেকে থিটা করে। আচ্ছা, তাহলে দেখো এটা যদি আমাদের দায়ী বল হয়, এখন মোমেন্ট হবে এই বিন্দু সাপেক্ষে। কারণ দেখো যে এরকম সোজা আছে, তুমি এই মাথাটা ধরে যখন টান দিবা দড়ি বেঁধে, তখন এটা কিন্তু ঘুরতেছে আমাদের এই নিচের বিন্দু সাপেক্ষে, এই যে এই বিন্দু সাপেক্ষে ঘুরতেছে, বি বিন্দু সাপেক্ষে সে ঘুরবে। তো বি বিন্দু সাপেক্ষে ঘুরলে আমাদের মোমেন্ট নিতে হবে বি বিন্দু সাপেক্ষে। তাহলে লেখো যে মোমেন্ট অফ পয়েন্ট বি ইজ ইকুয়াল টু, দেখো দায়ী বলটা হচ্ছে আমার এইখানে এফ লিখলাম, ভালো কথা, দায়ী বলটা এখানে এফ লিখলাম, কিন্তু তার লম্ব দূরত্ব আমাদের কত? তার লম্ব দূরত্ব হচ্ছে আমাদের এইটা। এখন দেখো এখন কাজ হইলো, এটা হলো তার লম্ব দূরত্ব। তো এটা নাম দাও, এখানে নাম দিলাম এখানে ডি বিন্দু, এখানে কি নাম দিলাম? ডি বিন্দু নাম দিলাম। তাহলে লেখো এখানে এফ ইন্টু কত? বি ইন্টু ডি, বিডি বা ডিবি তাই বলো। এখন আমার তো আসলে এটা নিয়ে কাজ না, আমার এখানে এটা নিয়ে কাজ না, আমার দেখতে হবে কোথায় বাঁধতে হবে। তাহলে আমরা এখানে cos θ রিলেশন নিয়ে আসি। তাহলে দেখো কি হয় এখানে, যে এফ ইন্টু উপরে গেল আমার এখানে বিডি, আমি নিচে একটা এখানে বিসি দিয়ে গুণ করলাম, মানে ভাগ করলাম, তাহলে সাথে সাথে আমরা এখানটা বিসি দিয়ে আমরা এখানে আমরা গুণ করে দিলাম। তাহলে এখন আর কোনো অসুবিধা নাই। এখন দেখো যে এইখানে যে তুমি ত্রিভুজের, মানে এখানে তুমি cos ফর্মুলা অ্যাপ্লাই করো, পেন করে রাখলাম, ওটা অনেক ভারী পেন, লিখতে অসুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখো যদি আমরা এখান থেকে দেখি যে ওটিতে আমাদের থিটা হয়ে থাকে, তো সাইন থিটা মানে কি বলো? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি? অতিভুজ, অতিভুজ। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে থিটা কোণ হয়ে থাকে, তাহলে এখানে কি আমাদের ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে দেখো বিডি বাই বিসি ইন্টু বিসি মানে কি আমার এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে সাইন থিটা, সেটা হলো কি সাইন থিটা। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে এফ সাইন থিটা ইন্টু কত এখানে আমাদের বিসি। কিন্তু আমাদের দরকার ছিল যে এই এ বিন্দু এইটা আসলে কোথায় বাঁধতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা নিচে একটা এখানে এসি দিয়ে দিই, আবার এসি দিয়ে এখানে গুণ করি। তাহলে এফ সাইন থিটা ইন্টু হচ্ছে বিসি বাই এসি ইন্টু কত? এসি ইন্টু হচ্ছে কত আমাদের? এসি। আচ্ছা, তো এখন দেখো বিসি বাই এসি যখন তুমি নিতেছো এইখান থেকে, তখন তোমার এটা আসলে কত হয়ে যায় এখানে? cos থিটা। cos থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এখানে লেখো যে এফ সাইন থিটা ইন্টু লিখলে cos থিটা, আর এসি মানে তো এল, কারণ ওই যে এল দৈর্ঘ্যের সুতা, দড়ি এল। তাহলে এখানে লেখো এফ এল সাইন থিটা ইন্টু cos থিটা ইন্টু কত? cos থিটা। এবার একটা কাজ করলাম আমরা, এখানে কি কাজ করবো দেখো,
আমরা এখানে ইচ্ছা করে এটা ভিতরে 2 বসাই দেবো। এখানে 2 বসাইলাম, ইচ্ছা করে আমরা এখানে 2 বসাইলাম। তো 2 বসালে নিচে এখন 2 দিয়ে ডিভাইড করা হবে একটা। তুমি এখানে লেখো হোল ডিভাইডেড বাই কত 2। তো 2 sin থিটা cos থিটা মানে কত sin 2 থিটা, কত হয় sin 2 থিটা, sin 2 থিটা। তাহলে এখানে লেখো যে FL, এই যে FL বাই 2 ইনটু sin 2 থিটা, sin 2 থিটা। তাহলে এখানে বলা হয়েছিল যে লোকটির পক্ষে উল্টে ফেলা সহজ। তো সহজ হইতে হলে আমার এটার মান ম্যাক্সিমাম হইতে হবে, কারণ দেখো আমাদের যে মোমেন্ট যেটা আসলো এখানে, যে মোমেন্ট অফ পয়েন্ট বি ইজ ইকুয়াল টু FL বাই 2 ইনটু কত sin 2 থিটা। আমরা জানি যে এই মোমেন্টটা বা এটা আমার তখনই সর্বোচ্চ হইবে যখন এটা মান সর্বোচ্চ হইবে। মোমেন্ট তখন সর্বোচ্চ যখন এটা মান সর্বোচ্চ হয়। তাহলে sin থিটার মান আমার 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এখানে লেখো যে sin 2 থিটা, sin 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হইতে হবে। দ্যাট মিন্স থিটা ইজ ইকুয়াল টু কত 45 হইতে হবে। তাহলে আমরা এখন এই থিটা পাই গেলাম। থিটা কত আমার এখানে 45। তার মানে ভূমির সাপেক্ষে তুমি যদি এখানে 45 ডিগ্রি করে টান দাও তাহলেই তোমার পক্ষে উল্টে ফেলা সহজ হবে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এইখানে যে এর আমি আসলে কোথায় আটকাবো, তাই না? আমি এখন এটা কোথায় আটকাবো? তাহলে এখন এখানে লেখো sin থিটা ইজ ইকুয়াল টু, লেখো sin থিটা লম্ব অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ কত এই যে এসি। তাহলে এবি ইজ ইকুয়াল টু এসি মানে এল, sin 45 মানে কত 1/√2। তাহলে এল বাই √2 উচ্চতায় বাঁধতে হইবে, ঠিক আছে? এল বাই √2 উচ্চতায় বাঁধতে হইবে এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণ টানতে হইবে, তাহলে তাকে উল্টে ফেলা এখান থেকে আমাদের কি সহজ। বুঝছো? ওকে, তাহলে কি লিখবা এখান থেকে ভূমি থেকে এল বাই √2 সাথে বাঁধতে হইবে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে 10 মিটার এত দেওয়া আছে, তাহলে কি বলবা? যদি বলতো এখানে আমাদের যে ধরো যে তোমার ধরো ভূমিটা এখানে ইয়ে বলে দিচ্ছে যে উচ্চতা ধরো 10, তো ধরো তোমাকে যদি এখানে ভূমিটি দিয়ে দেয়, ভূমি তুমি সব সরি মানে যদি হাইট দিয়ে দেয়, তাহলে কি বলবা যে এত বাই √2, ওই হাইটটা বাই √2 উচ্চতা আমার এইটাকে আটকাইতে হবে। আচ্ছা, তো এইবার দেখো যে একটি বৃত্তাকার টেবিলে 4টা পয়া টেবিলের কিনারে পরস্পর সমান দূরত্বে লাগানো আছে। দেখা যায় টেবিল উল্টে ফেলার জন্য এত এর সামান্য কিছু বেশি হচ্ছে যথেষ্ট। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এটা একটু এখন হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করো বাসায়, এটা একটু বাসায় প্র্যাকটিস করো সবাই। দেখো এতক্ষণ আমি অনেকগুলো তোমাদের ম্যাথ করাই ফেলছি, তো দুই একটা তোমাদের একটু হোমওয়ার্ক তো বাসা অবশ্যই করতে হবে, ঠিক আছে? এটা একেবারে সহজ সিম্পল সাধারণ ম্যাথ। কিরকমের? তোমরা যারা এখানে মানে টেবিলটাতে অবশ্যই এখানে বৃত্তাকার টেবিল নিবা। হ্যাঁ, আমি কথা বলতে থাকি প্রজেক্ট রেকর্ড হইতেছে কিনা। শোনো, তোমরা এখানে অবশ্যই টেবিল নিবা। কেমন টেবিল নিবা? এখানে বৃত্তাকার টেবিল নিবা। নয়তো দেখো আমার কোশ্চেনে বলা আছে বৃত্তাকার টেবিল, তাই না? টেবিল মানে কোশ্চেনে বলা আছে কি কেমন টেবিল, বৃত্তাকার টেবিল। আচ্ছা, দ্যাটস ফাইন। তাহলে দেখো যে আমরা এখান থেকে যখন এটাকে নিব, যে এইটা হচ্ছে কিছুটা ওই আমাদের ইসের মতন, কি বলে ওটাকে, যে চাকা যেটা ছিল ওইটার মতন কিছুটা, ঠিক আছে? তো এটা আসলে ঘোরানোর জন্য তুমি যদি মানে তোমার এখানটা কোণের ব্যাপার স্যাপার আছে, এখানটা কোণের ব্যাপার স্যাপার আছে, তো এইটা একটু চিন্তা করবো আসলে যে কোণের মানটা আমরা এখান থেকে কেউ নিতে পারি, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা এটা চেষ্টা করলে পারবা, চেষ্টা করলে তোমরা পারবা। না পারলে অবশ্যই আমি কোন একটা ক্লাস এটা সলভ দিয়ে দেবো, তোমরা কমেন্ট করো যে ভাই এটা বুঝি নাই, এটা করাই দেন একটু। আচ্ছা, এবার আসো। তো এই প্রশ্নগুলো খুব সহজ এবং এগুলো পরীক্ষায় আসে মাঝে মধ্যে। আমি মোস্টলি কুইটে দেখছিলাম কবে যেন, ও মনে নেই। তো বলছি এবিসি ত্রিভুজের বিসি, সি এবং এবি বাহু বরাবর যথাক্রমে পি কিউ আর মানে 3টা বল ক্রিয়ারত। তাদের লব্ধি ক্রিয়ারেখা ত্রিভুজটি ভারকেন্দ্রগামী হলে দেখা হচ্ছে এত। তার মানে আমাদের এইখানে ক্রিয়ারেখা ত্রিভুজটি, হ্যাঁ আচ্ছা, তার মানে আমার এইখানে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে যেই ত্রিভুজের উপরে আমার এখানে 3খানা বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু বলগুলো আমার এইখানে মধ্য মানে ভারকেন্দ্র দিয়ে যাবে। তো এটা আমাদের ত্রিভুজ, এটা ত্রিভুজ। তো এরপরে কি বলছে দেখো, এখানে বলা হয়েছে যে ত্রিভুজের বিসি
সি এ নাম দিই আমরা ত্রিভুজগুলো। দেখো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু। তো এখন এই যে বিসি বাহু বরাবরের বিসি এবি সরি সি এবি বাহু বরাবর তখন পি কিউ আর মানে তিনটা বল ক্রিয়ারত আছে। ঠিক আছে, বুঝছো? তো তার মানে ব্যাপারটা দাঁড়াইলো কি আমার এখান থেকে, যেটা দাঁড়াইলো দেখো যেটা দাঁড়াইলো আমাদের যে আমার একটা পি বল পি বল এই যে তার ভারকেন্দ্র হইতে এই বাহু বরাবর ক্রিয়াশীল আছে। ঠিক আছে, পি বল আমাদের এইখানে তার ভারকেন্দ্র হইতে এই বাহু বরাবর ক্রিয়াশীল আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু চিন্তা করি এইখান থেকে, এইটা হচ্ছে তার ভারকেন্দ্র, এটি কিন্তু তার ভারকেন্দ্র এইটা। ওকে ফাইন। তোমরা যারা প্রথম দিকে ক্লাসগুলো যারা করছো, ওই যে আমি যেখানে লামের সূত্রগুলো পড়াইছিলাম সেইখানে কিন্তু আমাদের এখানে প্রবলেম ছিল। সেইখানে কিন্তু আমাদের এখানে প্রবলেম ছিল যে ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা যখন বল প্রয়োগ করা হয় ভিন্ন ভিন্ন মানের, তখন হচ্ছে আমরা ওইখানে তাদের লব্ধি নির্ণয় করছিলাম, অনেক কিছু বের করছিলাম ওইখান থেকে। সো যারা ওই ক্লাসগুলো করছো তাদের জন্য এটা ধরতে একটু সুবিধা। আর তোমরা যারা ওই ক্লাসগুলো করো নাই, আমি তোমাদেরকে বলবো অবশ্যই আগে ক্লাসগুলো দেখো ভালো করে, তাহলে এখানে কিছু যাতে তুমি একটু সহজে বুঝতে পারো ম্যাথগুলা। তাহলে দেখো যে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে আমরা বলে আসছিলাম যে আমাদের এখানে তিনটা বল ক্রিয়াশীল আছে, রাইট? আচ্ছা, তো তিনটা বল যে আমার এখানে ক্রিয়াশীল থাকে, দেখো আমরা এখানে দেখাই যে আমাদের এই বিসি বাহু বরাবর বলা হয়েছে কি পি মানের বল। তার মানে আমাদের যে এদিক বরাবর হচ্ছে আমাদের পি মানের বল, এদিক বরাবর ক্রিয়াশীল থাকলো। এখন এই যে এসি বরাবর হচ্ছে আমাদের এখানে হচ্ছে পি, এদিক হচ্ছে আমাদের একটা কিউ মানের বল ক্রিয়াশীল, এইখানে এদিকে হচ্ছে আমাদের কিউ মানের বল ক্রিয়াশীল, এদিকে আমাদের কিউ মানের বল ক্রিয়াশীল, আর এইদিকে হচ্ছে আমাদের একটা আর মানের বল ক্রিয়াশীল, এদিকে হচ্ছে আমাদের আর মানের বল ক্রিয়াশীল। তো এখন দেখো যদি এখানে তিনটা বল প্রয়োগ করা হয় তখন এই আমাদের মধ্য বিন্দুটার সাপেক্ষে, এই যে এই বিন্দুর সাপেক্ষে তখন তার লব্ধি মানে লব্ধি হচ্ছে আমার এই বিন্দুটা দিয়ে যাবে, রাইট? তিনটা বলের লব্ধি মধ্যে এই বিন্দু দিয়ে যায়, তাহলে ওই লব্ধি হচ্ছে বা ধরো এটা হচ্ছে জি বিন্দু, জি বিন্দু। তো এই জি বিন্দুর সাপেক্ষে মানে লব্ধির সাপেক্ষে মোমেন্ট কত হবে এখানে? 0, রাইট? ধরো যে তুমি যদি আমার এখানে যদি কোনো ত্রিভুজ আকৃতি কিছু নাই দেখাইতে পারতাম তাহলে। আচ্ছা, যেটা এমআইটি কোশ্চেন ব্যাংক পাইছি, দেখো এইটা। সো এখন এর তিন দিকে, এইদিকে বল প্রয়োগ করা হয়েছে, এদিকে বল প্রয়োগ হয়েছে এবং কি আমাদের এদিকে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এটা এখন এই যে মধ্য বিন্দুর সাপেক্ষে বিভিন্ন দিকে ঘুরবে, রাইট? এই বিন্দুর সাপেক্ষে, এই যে মধ্য বিন্দুর সাপেক্ষে। তো তিনটা বলে লব্ধি তো আমার এইখানে বরাবর ক্রিয়াশীল, তিনটা লব্ধি আমার এইখানে। তো যেহেতু এই বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে, লব্ধির সাপেক্ষে সে ঘুরতেছে বা ভারকেন্দ্রের সাপেক্ষে সে ঘুরতেছে, তো ঘুরলে যে এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব ওই বিন্দুর সাপেক্ষে নেট মোমেন্টটা কত হয়? 0 হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বলবো যে লব্ধি জি বিন্দুগামী, লব্ধি কত আমার এইখানে? জি বিন্দুগামী। লিখে নাও, কথাবার্তা একটু হালকা লিখে নাও বা পাশে লিখে নিতে পারো যে লব্ধি আমার এখানে কত? জি বিন্দুগামী। লেখো লব্ধি জি বিন্দুগামী, লব্ধি জি বিন্দুগামী। তো লব্ধি যদি জি বিন্দুগামী হয় তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের ওই লব্ধিটার সাপেক্ষে তার মোমেন্ট কত? 0। ঠিক আছে, মানে জি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট কত? 0। তার মানে হইলো আমাদের যে এই সবগুলার বলের পৃথক পৃথক মোমেন্ট কত? 0, তাই না? তাহলে দেখো এখানে এইদিকে কত মানে বল প্রয়োগ করা হয়েছে? পি মানে বল প্রয়োগ করা হয়েছে। এখন যেই বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে সেটা দূরত্ব কিন্তু আমরা এখনো জানি না, জানি না। তো সেটা আমরা এখানে বের আমরা এখান থেকে লিখে নিতে পারি। তো ধরো যে এই দূরত্বটা কত? এই দূরত্বটা এইটা ধরো যেটা হলো আমাদের ডি, তাহলে ধরো এটা হচ্ছে কত? ডি। আবার এখান থেকে এইটা আমরা জানি না আপাতত, সো এটাকার নাম দিব একটা, এটার নাম দেবো আমরা, যখন যেটা লাগবে তখন নাম দিতে হবে এখান থেকে। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো যে প্রত্যেকটা বল এবং তার লম্ব দূরত্ব আমাদের এখন দেওয়া আছে, আমরা এখান থেকে তার মোমেন্টটা লিখে ফেলি। কারণ বলছিলাম কি যেহেতু আমাদের জি বিন্দুগামী হচ্ছে লব্ধি, জি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট কত? 0। তাহলে প্রত্যেকটা বলের টোটাল মোমেন্ট ইজ ইকুয়াল টু কত? 0। ডি এটা হচ্ছে ই, এটা হলো কত আমার এইখানে এখন? এফ। তার মানে আমাদের এই যে পি ইন্টু জিডি, দেখো সামেশন অফ এম মোমেন্ট ইকুয়াল টু কত? 0। তার মানে যে পি ইন্টু জিডি, পি ইন্টু কত? জিডি প্লাস কিউ ইন্টু কত?
জিই জিই প্লাস এফ ইন্টু সরি কিউ আর আর, তাহলে আর ইন্টু কত, সেটা হলো আমাদের জিএফ জিএফ ইকুয়াল টু কত, 0। এখন আমাদের এখানে জিডি জিই আর জিএফ এগুলো জানতে হবে। তো এটা আসলে কি বের করতে পারি, দেখো আমরা এখানে একটু কাজ করি, একটু চালাকি করি। আমরা এখানে চালাকি করলাম, কি চালাকি দেখো, আমাদের আসলে এখান থেকে এই যে ত্রিভুজ বি জি সি এটা জানি, এটা কি রকমের জানি, এটা হচ্ছে আমাদের টোটালটা কত 1/3 হয়। তো এই যে আমাদের বিজিএসি যে ত্রিভুজটা আছে, যদি আমরা বলি যে এটা হচ্ছে ক্ষেত্রফল ধরো, বা ধরো যে মোট যে ত্রিভুজটা আমাদের যে এবিসি তার ক্ষেত্রফল ধরো ডেল, তাহলে এখান থেকে লেখো যে ত্রিভুজ ত্রিভুজ বিজিসি ইজ ইকুয়াল টু 1/3 অফ ডেল। ডেল বলতে বোঝাচ্ছি আমরা এখানে কি মোট ত্রিভুজটা। তো মোট ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের ডেল হয়, তার 1/3 হচ্ছে কি আমাদের এই ত্রিভুজটা। আচ্ছা, এটা হয়ে থাকলে আমাদের এখান থেকে জানা দরকার কি, জানা দরকার হচ্ছে জিডি লাগবে। তাহলে এই ত্রিভুজটার এই যে আমাদের যে বিজিসি ত্রিভুজ তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু তার এইখানে উচ্চতা কত আমার এখানে জিডি সেটা আমরা জানি, আর ভূমি কত এখানে বিসি। তাহলে এখানে লেখো বিসি ইন্টু কত, বিসি ইন্টু কত জিডি ইজ ইকুয়াল টু কত 1/3 ইন্টু ডেল। ওকে ভাই, তাহলে আমার দরকার ছিল এখান থেকে কত, দেখো আমরা এখান থেকে রাখবো জিডিটা রাখবো। তাহলে দেখো এগুলো সব হচ্ছে উপরে আর এগুলো সব হচ্ছে কোথায়, ওই পাশে। তাহলে তুমি চাইলে একটু মানে যদি এবার না বুঝো তাহলে উপরে লিখবা হচ্ছে কিভাবে, উপরে লিখবা হচ্ছে বিসি ইন্টু জিডি, দিস 1/2 পাশে আমাদের কত ডেল বাই কত 3, ডেল বাই কত আমার এখান থেকে 3। দেন তুমি এখানে গুণ করলে দেখো তুমি এখান থেকে সরাসরি লিখতে পারো যে জিডি ইজ ইকুয়াল টু, তো এগুলো সব উপরে এগুলো ছিল নিচে আমাদের, আর তোমার এটা লাগবে সো আগে দিয়ে গুণ করবো, তাহলে 2 ডেল ওই পাশে চলে গেল আমাদের, 2 ডেল আমার পাশে আগে চলে গেল। আর এইখানে হচ্ছে আমাদের কত, এখানে থাকবে হচ্ছে যে 3 ইন্টু কত বিসি, 3 কত বিসি। এখন আমরা এটাকে কাজ করব, আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে বিপরীত বাহুগুলোর নাম দিয়ে দিই। আমরা একটু এখানে বিপরীত বাহুর নাম দিব, কিরকম নাম দিব, ধরো এখানে বললাম বিসি মানে হচ্ছে আমাদের এ বাহু, এটা মানে বি বাহু, এটা মানে আমাদের সি বাহু। তো নামকরণ করা হইলে এখন দেখো আমরা এখান থেকে পাই যাই যে জিডি ইজ ইকুয়াল টু 2 ডেল ডিভাইডেড বাই 3 ইন্টু বিসি, তার মানে বি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের জিডি। তো এখন দেখো যদি তুমি এখান থেকে জিডি বের করতে পারো, তুমি এখানে জিডি বের করতে পারলে তুমি এখানে বাকিগুলো বের করতে পারবে। কিরকম বের করতে পারবো দেখো, সেটা হলো বিসি মানে তো এ, এ। আচ্ছা এখন দেখো যে আমাদের কাছে জিডি আছে, তা জিডি কিরকম বের করলাম, 2 ডেল বাই 3 ইন্টু যে বাহুর উপর বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এ। তাহলে এই জিই এর ক্ষেত্রে কত আসবে দেখো, জিই এর ক্ষেত্রে কত আসবে, এটা ক্ষেত্রে আসবে এখানে 2 ডেল ডিভাইডেড বাই 3 ইন্টু কত বি, আর এখানে আমাদের এফসি বা জিএফ, জিএফ এফসি না এফজিএফ বা জিএফ ইকুয়াল টু 2 ডেল বাই কত 3 সি। তাহলে আমি সবগুলো পাই গেছি, এখন এইখানে বসাই দাও। তাহলে লেখো সুতরাং পি ইন্টু জিডি, অপর পেজে লিখি যে পি ইন্টু কত জিডি। তাহলে এখানে কত ছিল পি ইন্টু জিডি, জিডি মানে কত 2 ডেল ডিভাইডেড বাই 3 এ, 3 কত এ, প্লাস কিউ ইন্টু ছিল 2 ডেল ডিভাইডেড বাই 3 বি, প্লাস আর ইন্টু 2 ডেল ডিভাইডেড বাই 3 সি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো
এই যে 2 ডেল আর 3 কমন যায়, তাহলে 2 ডেল বাই 3 কমন নাও, থাকবে p বাই a প্লাস q বাই b প্লাস r বাই কত c ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি আমার এখানে চলে আসবে যে p বাই a প্লাস q বাই b প্লাস r ডিভাইডেড বাই c ইজ ইকুয়াল টু 0। এটি আমরা প্রমাণে ছিল আমাদের, হ্যাঁ এটি ছিল প্রমাণে আমাদের। ওকে ফাইন। সো এরপর দেখো যে এইখানে আগে দেখি তোমরা পারবা কিনা, যে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এই বাহুর যথাক্রমে পি কিউ আর বলগুলো ক্রিয়াশীল, এ বিন্দুর সাপেক্ষে বলগুলোর মোমেন্ট এর সমষ্টি এল, বি বিন্দুর জন্য এম, সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট এন হলে বলগুলোর অনুপাত কত। হ্যাঁ পারবা। এর আগে যেটা হয়েছে যে আমাদের মোমেন্ট আসলে বলা ছিল না এর আগের প্রবলেমটায়, ঠিক আছে, এর আগের প্রবলেমটা মোমেন্ট আমাদের বলা ছিল না। এখন তোমার বলে দিছে যে কোন বিন্দুর সাপেক্ষে মোমেন্টটা কত, শুধুমাত্র এইখানে তুমি ওই যে দূরত্বগুলো বের করে ফেলবা আর কি। যে তুমি যখন ত্রিভুজটা আঁকবা তখন তোমার এখানে কিছু দূরত্ব আসবে, যে ধরো এডিবিই আর সিএফ বা এফসি, এগুলো দূরত্ব আসবে কিছু, এই দূরত্বগুলো নিয়ে তুমি এখানে বসাই দেবা। দেখো শুধু চেঞ্জেসটা হবে যে আমার এইখানে ছিল কত, এইখানে ছিল পি ইন্টু জিডি, কিউ ইন্টু জিই, আর ইন্টু জিএফ। তোমার ওইখানে আসবে পি ইন্টু এবি, জি ইন্টু হচ্ছে তোমার বিই, সরি কিউ ইন্টু হবে বিই, আর আর ইন্টু হবে কত এখানে এফসি। এই আর ওইগুলো দূরত্ব বের কর, তুমি এখানে বসাই দিলে তোমার এটা সলভ হয়ে যাবে। ওকে, সো এইটা হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখবো। কেন দিব এটা সলিউশন আমি আলাদা করে দিব, এই প্রবলেমটা বইতে আসতে দেখা গেছে, এটা কত সালের সময় এক্স্যাক্টলি মনে নাই, বাট এইটা একটু টেকনিক্যাল কোশ্চেন আর কি, ঠিক আছে, এটা টেকনিক্যাল কোশ্চেন। দেখো তোমরা যদি আগেরটা পারো, যদি এইটা পারো তাহলে এটা ইজিলি পারবা। এখানে তোমার মোমেন্টের মান দেওয়া আছে এবং বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে। আগে আমরা এখানে র্যান্ডমলি ধরে নিতাম এবিসি, এখন তোমার এখানে বলছে 13, 12, 5। তো চারদিকে বল প্রয়োগ করবা, তুমি একটা পয়েন্টকে ফিক্সড রেখে বাকি বিন্দু দুটোকে ঘুরাবা। সো তুমি মোমেন্ট কিন্তু অবশ্যই দেখবা পজিটিভ কখন নেগেটিভ কখন, অবশ্যই তোমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। মোমেন্ট অবশ্যই করবা, কখন পজিটিভ কখন নেগেটিভ হয় এটা অবশ্যই তুমি দেখে কিন্তু বসাবা, ওটা না বসে কিন্তু আবার ম্যাথ মিলতে পারবা না। সো এই 3টা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এগুলো সলিউশন আমি করার সময় অবশ্যই দিয়ে দেবো। এই যে এইখানে 2টা আর আগে ছিলাম একটা, এখানে এই যে একটা, মোট 3টা ম্যাথ তোমাদের জন্য কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। তো এতক্ষণ এগুলা পারলে এই 3টাও তোমরা অবশ্যই পারবা, যারা একটু মাথায় ঘুরতে পারছো তারা পারবা, যারা পারবা না তারা অবশ্যই কমেন্ট করে দিও যে ভাইয়া এই এই 3টা প্রবলেম বা এই 2টা বা যে কোনো তুমি যেটা পারবা ওইটা কথাই বলবা যে আমি এটা পারি না, একটু করাই দেন, ঠিক আছে। অবশ্যই এটা কমেন্ট করে দিও, আমি ওইটা সলভ করে দেবো। তো ঠিক আছে, এবং এইগুলা করো, আমাদের হচ্ছে যে নেক্সট আর একটা ক্লাস হইলেই এই চ্যাপ্টারটা শেষ।